আমরা এতক্ষণ ধরে নানা ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট আমরা শুনতে শুনতে আসছি। আমরা প্রোডাক্ট সম্বন্ধে আমাদের নলেজ বাড়ছে। আরেকটা রেঞ্জ নিয়ে আমরা একটু শুনি। হ্যাঁ, সেটা নাম ব্র্যান্ড নেম নিউট্রিলাইট, যেটা আমাদের ওয়েলনেস ব্র্যান্ড একটা। তো সেইটার সম্পর্কে কেন আমাদের নিউট্রিলাইটের প্রয়োজন, নিউট্রিলাইট কেন আমরা খাবো, সাপ্লিমেন্টারি বা কি দরকার, বা নিউট্রিলাইট খেলে আমরা কোন কোন প্রোডাক্ট প্রথমেই নেব, এসব নিয়ে আমাদের অনেক সময় মনে অনেক জিজ্ঞাসা উঠে আসে। তো সেই ব্যাপারে ক্লিয়ার করবে আমাদের প্রথম স্পিকার। তো হেল্প মি ওয়েলকাম দ্য ফার্স্ট স্পিকার ফর নিউট্রিলাইট। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সুদীপ্ত এবং এটা খুব ভালো লাগছে এটা জেনে যে এই ডিভিডিগুলো যেগুলো তৈরি হয়েছে এগুলো আপনার হাতে পৌঁছিয়েছে, এবং আরও ভালো লাগছে এটা দেখে যে এগুলো আপনি ফাইনালি চালিয়ে দেখবেন বলে বসেছেন। এবং আমি আপনাকে অ্যাসিওর করতে পারি একটা অত্যন্ত বেনিফিট আপনি পাবেন। আপনি শুধু না, আপনার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আপনার কলিগস, তারাও বেনিফিটেড হবে যদি এই পুরোটা আপনি খুব মন দিয়ে শোনেন এবং তার আত্মীকরণ হয়। আমার সাথে আপনার হয়তো সামনাসামনি দেখা হয়নি, হয়তো হবেও না, কিন্তু আমার আর আপনার একটা সাংঘাতিক মিল আছে। মিলটা হচ্ছে এই যে আমরা দুজনেই জন্মেছি, আমরা দুজনেই এখনও বেঁচে, আমাদের দুজনেরই স্বাস্থ্য আছে এবং আমরা দুজনেই সেটা ভালো রাখতে চাই। এবং আমি আজকে যে আলোচনাগুলো করব, যেটা এর আগে আমায় ইন্ট্রোডিউস করার সময় দিদি বললেন যে কি করে ভালো থাকতে হয়, কি করে আমাদের এই স্বাস্থ্যকর জীবনটাকে আরও প্রলং করা যায়, সেইগুলো নিয়েই আমি কথা বলবো। এবং একটু শুরুতে বলবো যে কি খাবো, কেন খাবো, এগুলো অবশ্যই আসবে, কিন্তু শুরুতে আগে একটুখানি বুঝে নেওয়া দরকার। যে প্রশ্নটা আমাদের মাথায় সবার আগে আসে সেটা হচ্ছে, আমি তো খাই, তা সত্ত্বেও আমি আর অন্য কোনো কিছু খাওয়ার প্রয়োজন আমার কেন হচ্ছে। আসুন এইটা একটু জেনে নিই। একটা বেসিক প্রশ্ন করি আপনাকে, মনে মনে উত্তর দিন। সেটা হচ্ছে, খাদ্য কি? একটা খুব সহজ উত্তর হচ্ছে, আমরা যা খাই সেটাই খাদ্য। কিন্তু এইবারে আসুন আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে কেন আমরা খাই। এটারও একটা সহজ উত্তর আছে, খিদে পায় বলে খাই। কিন্তু শরীর কেন আমাদের খিদে পাওয়ায় তার কারণ শরীরের এই খাদ্যগুলো দরকার। কেন দরকার? আমরা কাজকর্ম করব, তার জন্য আমাদের শক্তি লাগবে, এনার্জি যেটাকে বলে, তার জন্য দরকার। আমরা বড় হব, আমাদের শরীর গঠন করতে হবে, তার জন্য দরকার। আমাদের রোগ প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ ক্ষমতার জন্য দরকার। আমাদের শরীরে কিছু কাটা ছেঁড়া হতে পারে, ড্যামেজেস, সেগুলো পূরণ করার জন্য দরকার। বিভিন্ন কারণে আমাদের খাদ্য দরকার হয়, এবং এটা আমরা খাওয়ার সময় ভুলে যাই যে আমাদের খাওয়ার একটা খুব স্পেসিফিক পারপাস ছিল। খাওয়ার সময় শুধু এইটাই মনে থাকে যে কোনটা খেতে ভালো লাগে। এবং আজকের এই প্রেজেন্টেশনটায় আমি আপনাকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করব যে আমার হয়তো ধরুন 5 ফুট 10 ইঞ্চি, তার মানে 5 বারং 60, 10 70 ইঞ্চি। এই 70 ইঞ্চির শরীরটা বাঁচানোর দায়িত্ব একটা দেওয়া আছে একটা ছোট্ট 2.5 ইঞ্চি 3 ইঞ্চির জিভকে। এইবারে আমরা ভুলে যাই যে 60 ইঞ্চির জন্য 3 ইঞ্চি না, 3 ইঞ্চির জন্য 60 ইঞ্চি। কেন জিজ্ঞেস করছি এটা, কেন এটা আলোচনায় এলো? আপনাকে যদি জিজ্ঞেস করি যে অফিস থেকে বাড়ি ফিরছেন, মনে হলো একটু যেন খিদে খিদে পেয়েছে, এইবারে আপনি কোথায় খেতে যাবেন তার সিদ্ধান্তটা কে নেয়? আপনার মস্তিষ্ক না আপনার জিভ? মানে আপনি কি এরকম খোঁজেন যে অমুক দোকানে টাটকা শাকসবজি থেকে স্যালাড বানায়, ওখানে যাব? নাকি এইটা খোঁজেন যে ওই দোকানে খুব ভালো রোল বিক্রি হয়, ওইটা যাব? অধিকাংশ ক্ষেত্রে দ্বিতীয়টাই। আমারও তাই ছিল, এখনও হয়তো তাই আছে। বাট আসলে এইটা বুঝি যে আমরা অধিকাংশ সময় অচেতনভাবেই খাবারের বেসিক পারপাস ভুলে শুধুমাত্র আমার 3 ইঞ্চির জিভটির পরিতৃপ্তির জন্য এই সমস্ত জিনিস খাই, যেগুলোর থেকে হয়তো বা আমরা যেগুলো আলোচনা করলাম, আমাদের বেড়ে ওঠা, মানে গ্রোথ, ডেভেলপমেন্ট, ইমিউনিটি, প্রোটেকশন, এগুলোর পারপাস স্যাটিসফাই হয় না। এটা হচ্ছে প্রথম কথা। এবং এইখানে একটা বিখ্যাত কথা মনে করে নিই আমরা সবাই, সেটা হচ্ছে, এটা বলা হয় যে আপনি যদি এখন, যখন সুস্থ আছেন, যখন আপনার কোনো কমপ্লিকেশন নেই, ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, তখন আপনি যদি ওষুধের মতো করে খাবার না খান, তাহলে খুব শিগগিরই এরকম একটা দিন আসবে আপনাকে খাবারের মতো ওষুধ খেতে হবে। এটা বলা হয় যে হোয়াট উই ইট টুডে উইল ওয়াক অ্যান্ড টক টুমরো। মানে আজকে আমরা যেটা খাচ্ছি, কালকে মানে ভবিষ্যৎ বোঝানো হচ্ছে,
সেটাই কিন্তু কথা বলে। কিভাবে কথা বলে? আমাদের শরীরের কন্ডিশন অনুযায়ী কথা বলে। এইবারে আসুন একটু একাডেমিক আলোচনা অনেক করা যায়, হ্যাঁ, একটুখানি জীবন দেখি। একটুখানি ভাবুন আপনার গত 3 মাসে এরকম কোনো ঘটনা হয়েছে কিনা, নিজে দেখেছেন বা কারোর কাছে শুনেছেন যে একজন সুস্থ সবল মধ্যবয়সী মানুষ অফিস করছিলেন, হঠাৎ করে তার একটু বুকে চিনচিন ব্যথা হয়, তারপরে তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা বলেন হার্ট অ্যাটাক হয়ে গেছে। হয়েছে আপনাদের কারো এরকম শুনেছেন গত 3 মাসের মধ্যে? আমি গত সপ্তাহেই আমার এক বন্ধুর এরকম হয়েছে। সল্টলেকে অফিস যাচ্ছিল, আমার থেকে 4 বছর বয়স বেশি, পিঠে খুব ব্যথা হতে শুরু করে। সবাই যেটা ভাবে যে খারাপ কিছু হয়নি, বালিশের দোষে হয়েছে, বাট সামহাও তার কিছু একটা মাথায় ঢোকে, সে একটা নার্সিংহোমে গাড়ি ঢোকায় এবং ডাক্তার বলে ইমিডিয়েটলি 30,000 টাকার একটা ইঞ্জেকশন না দিলে আপনাকে বাঁচানো যাবে না, একটা স্ট্রোক হয়ে গেছে এবং আপনার বিভিন্ন জায়গায় ক্লট ফর্মেশন করে সেগুলো ঘুরে বেড়াচ্ছে। আমার থেকে মাত্র 4 বছর বয়স বড়। আমি শিওর আপনাদেরও কিন্তু এইরকম কোনো ঘটনা অলরেডি দেখা হয়ে গেছে বা শোনা হয়ে গেছে। আমি জানি আমরা সবাই এটা ভাবি যে এগুলো আমার হবে না, আমার প্রতিবেশীর হবে, কিন্তু মুশকিল কি জানেন, আমার প্রতিবেশীর প্রতিবেশী আবার আমি, এবং সেও এই কথাটা আমার মতো ভাবছে। তো আসুন একটুখানি দেখি যে আমাদের অভিপ্রেত কোনটা। এরকম কিছু একটা হয়ে যাবে তারপরে আবার ভালো হওয়ার চেষ্টা করব, নাকি এরকম চেষ্টা করব যে আদৌ যাতে ওইটা না হয়। তার কারণ একটু ভেবে দেখবেন, আমাদের এখন বেসিক্যালি যেগুলো আমাদের ভোগায়, যে রোগ ব্যাধিগুলো, সেগুলোর নেচারটা না বদলে গেছে। হ্যাঁ, 1940, 50, 60 এইসব সময় আপনি যদি রোগের নাম দেখেন, কলেরা, ম্যালেরিয়া, টাইফয়েড, প্লেগ, ডেঙ্গু, কালাজ্বর, নিউমোনিয়া, টিবি, যক্ষা ইত্যাদি হতো। এবং এই সবগুলো হচ্ছে বলা হয় কমিউনিকেবল ডিজিজ, মানে বাইরে থেকে কোনো একটি পাজি কিছু, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, আমার শরীরে ঢুকে পড়েছে, সে রোগ সৃষ্টি করেছে এবং সেটা মারা গেলেই আমি আবার রোগমুক্ত হয়ে যাব। আর আজকে আপনি এরকম শোনেন কেউ কলেরায় মারা গেছে, কেউ টাইফয়েডে মারা গেছে, রেয়ার। বাট নর্মালি আমি বা আপনি কি রোগগুলো নিয়ে ভাবি, কোন রোগগুলোকে নিয়ে ভাবি, কি নিয়ে ভাবি? হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, দুরকম, রিউমাটয়েড আর অস্টিও, হাঁপানি। এখন যারা শহর অঞ্চলে থাকছেন তাদের সাংঘাতিক হচ্ছে, সেটা হচ্ছে মানে ফুসফুস ঘটিত সমস্যা, সিওপিডি বলা হয়, মানে নিঃশ্বাস টিশ্বাস নিতে সমস্যা এবং তার থেকে মৃত্যু। বিভিন্ন রকম অ্যালার্জি এবং তার থেকে অ্যাজমা, এই সবগুলো আমরা বেশি শুনি না। এটাও ভেবে দেখবেন যে এই যে নামগুলো আমরা করলাম, ক্যান্সার অবশ্যই, এর কোনোটার ক্ষেত্রে বাইরে থেকে কোনো কিছু আমার শরীরে ঢুকে পড়েনি। তাহলে আমার এগুলো হলো কেন? হলো তার কারণ, বিভিন্ন কারণে আমার শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কিছু গণ্ডগোল হয়েছে, কিছু কমি হয়েছে, কিছু বাড়তি হয়েছে, এবং তার ফলে যে ইমব্যালেন্স তৈরি হয়েছে শরীরের মধ্যে, ভারসাম্য যে টলে গেছে, শারীরবৃত্তীয় বা বিপাকীয় ক্রিয়ার কোনো গণ্ডগোল, তার ফলে এই রোগ কোনো না কোনো হয়েছে। বাইরের থেকে কিছু ঢুকে পড়েনি, এইগুলোকে বলা হয় ডিজেনারেটিভ ডিজিজ। এবং আমাদের একটা ন্যাচারাল টেন্ডেন্সি দেখবেন, যতক্ষণ না আমি বিপদে পড়ছি ততক্ষণ পর্যন্ত আমি কিছু করি না। আমি সহজ উদাহরণ দিতে পারি, আমরা সকলেই জানি যে সকালবেলায় ঘুম থেকে উঠে একটু হাঁটা ভালো, একটুখানি সারাদিনের মধ্যে আধ ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ করে নেওয়া ভালো, কিন্তু আমরা এটা করবো না যতক্ষণ না পর্যন্ত কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশানে লিখে দিচ্ছেন এবং বলে দিচ্ছেন এইটি না করলে আপনার জীবন সংশয়। আমাদের নেচারটাই এই যে ডিজেনারেটিভ ডিজিজগুলো, এইগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা আমার কথা না, হু বলছে যে মূলত 4টে কারণে এইগুলো হয়। একটা হচ্ছে টোবাকো কনজামশন, একটা হচ্ছে অ্যালকোহল কনজামশন, একটা হচ্ছে ইমপ্রপার ফুড, মানে যা সঠিক পুষ্টি পাওয়ার কথা, নিউট্রিশন পাওয়ার কথা সেটা না পাওয়া, এবং আর একটা হচ্ছে এক্সারসাইজ না করা বা অত্যন্ত অলস জীবনযাপন করা। এর মধ্যে আপনি টোবাকো ইউজ ছাড়বেন কি না, এটা একটা ডিসিশন, এটা একটা লাইনের এদিকে হ্যাঁ এদিকে না। অ্যালকোহল কনজামশন হ্যাঁ না, এক্সারসাইজ করব কাল থেকে হ্যাঁ না। কিন্তু আরেকটা জিনিস বাকি থাকছে, নিউট্রিশন,
যেটা আপনি হ্যাঁ বললেও এটা হ্যাঁ নাও হতে পারে। কেন সেইটা আসুন আমরা আসি। যে বেসিক প্রশ্নটা আপনার মনে নিউট্রিশন বা সাপ্লিমেন্ট শুনলেই আসে যে আমি তো ভালোই খাই, তাহলে আমার আর অতিরিক্ত খাওয়ার দরকার কি, সেই জায়গাটা একটু আসুন কেন আমাদের নিউট্রিশন নিয়ে ভাবতে হবে। দেখবেন এই কথাটা আমরা প্রায় শুনি, আপনারও হয়তো মাথায় আসছে যে আমার বাবা বা জ্যাঠা বা দাদু বা এরকম আগের জেনারেশনের কেউ জানো ৯৮ বছরে ব্যাগ নিয়ে বাজার করে আসতেন, দু হাতে দুখানা ব্যাগ। তিনি তো এসব কিছু খাননি। অত্যন্ত বিনয়ের সাথে এটা বলতে বাধ্য হচ্ছি যে তিনি যেরকম সাপ্লিমেন্ট খাননি, সেরকম তিনি যেগুলো খেয়েছেন সেগুলো আপনিও খাইনি। হ্যাঁ, এগুলো আসুন একটু একটু করে অ্যানালাইজ করি। তার আগে একটুখানি দেখে নিই। দেখুন, এগুলো যেটা আলোচনা করছিলাম যে আমার আপনার কমন নলেজ এরকম হয়েছে। নিউজ উইকে বেরিয়েছিল 2030 সালে এশিয়াতে 19 কোটি ডায়াবেটিক পেশেন্ট থাকবে, তার মধ্যে অর্ধেকই থাকবে নাকি ভারতবর্ষে। এবং এর সাথে আপনার অভিজ্ঞতা মিলিয়ে নিন, আপনার অফিসে আপনার বন্ধুদের মধ্যে কজনের ডায়াবেটিস আছে, আপনি প্রত্যেককে রসগোল্লা অফার করুন, জেনে যাবেন, ভেরি ইজি। টাইম ম্যাগাজিনে বেরিয়েছিল যে 2020 সালের মধ্যে ভারতবর্ষে 4 কোটি অস্টিও আর্থ্রাইটিস পেশেন্ট থাকবেন। এবং হু বহুদিন আগেই বলে দিয়েছিল যে 2010 সালেই নাকি ভারতবর্ষ একটা ব্যাপারে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেটা হচ্ছে হার্ট ডিজিজ। তো আমরা এটা অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। দিল্লিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ তারা স্কুলের বাচ্চাদের মধ্যে স্টাডি করে তারাও অবাক, আমরাও অবাক। 25% বাচ্চার কোলেস্টেরল হাই, 35% বাচ্চার ব্লাড প্রেশার হাই এবং 33% বাচ্চার ডায়াবেটিসের রিস্ক রয়েছে। এবং আবার একটা জিনিস আপনার কমন নলেজের সাথে মিলিয়ে নিন, আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম আমাদের ক্লাসে চশমাওয়ালা কজন বাচ্চা ছিল, কজন বন্ধু ছিল। আর এখন আপনার বাচ্চা যদি স্কুলে যায়, কোনোদিন আনতে গিয়ে একটুখানি দেখুন তো কটি বাচ্চার চোখে চশমা উঠে গেছে। যে রোগগুলি আমাদের গত 20-30 বছর ধরে মাথাচাড়া দিচ্ছিল এবং মহামারীর আকার ধারণ করেছে, ডিজেনারেটিভ ডিজিজ, তার কোনোটাই কিন্তু কমানো যায়নি। এবং সেই কারণে আজকে হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, এগুলোকে আটকে রাখা খুব সহজ। একটু আগের থেকে প্রিকশন নিলে কোনোদিন এগুলো আসবে না বা হবে না, এটা এনশিওর করা যায়। তো আমরা আজকে সেইটাই একটুখানি আলোচনা করব যে কি করে এগুলো আটকানো যাবে। এবং এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলে রাখি যে যেটা এতক্ষণ আলোচনা করলাম যে এইখানে আমি জন্মেছিলাম আর এই আমার জীবন, এখানে হয়তো ডেথ, কোথাও একটা আমাদের ওই ডিজেনারেটিভ ডিজিজ একটা কোথাও একটা এলো, তারপরেরটুকু দেখবেন আমরা সেইটা নিয়েই বেঁচে আছি, আর আগের জায়গায় যাচ্ছি না। এই যে পারভিউটা, এটা বেসিক্যালি কিন্তু আমাদের নিউট্রিশনের পারভিউ নয়। আমাদের পারভিউ হচ্ছে এই যে বেঁচে আছি এবং এই পয়েন্ট পর্যন্ত সুস্থ ছিলাম, এইটা কি করে আরও প্রলং করব এবং শেষ দিন পর্যন্ত সুস্থভাবে বেঁচে থাকবো, সে তার ব্যবস্থাটা করা। এগুলো দেখতে একটু বটলগুলো ভেতরে রয়েছে ট্যাবলেট ক্যাপসুল, দেখে ওষুধ মনে হয়। সবার আগে এটা পরিষ্কার করে নিন, এটা নিউট্রিশন প্রোডাক্টস, সাপ্লিমেন্টস, এগুলো কোনো ড্রাগ নয়, এগুলো কোনো ওষুধ নয়। কেন খেতে হবে আসুন সেইটায় ডিরেক্টলি চলে যাই। এর আগে যেটা আলোচনা হচ্ছিল যে আমাদের বাবা কাকারা তো কোনো দিন এগুলো খাননি। প্রথম কথা হচ্ছে তখন খাবার এতদিন ধরে স্টোর করা হতো না, এবং যতদিন ধরে এটা যত বেশি দিন যাবে তার মধ্যে নিউট্রিশনের লস তত বেশি হবে। আগে ফ্রেশ জিনিস খাওয়া হতো, যেটা এখন আমরা খাই না। নাম্বার 2, আগেকার প্রিপারেশন এবং এখনকার প্রিপারেশন বদলে গেছে। আমাদের রান্নার মাধ্যম, আমাদের রান্নার বাসনপত্র, সেগুলো বদলে গেছে। আমরা এখন রান্না করার পরেও কনভেনিয়েন্সের জন্য সেটা ফ্রিজে রেখে দিচ্ছি, 2-3 বার গরম করে খাচ্ছি। যতবার করে ওটা গরম হচ্ছে তত বেশি করে ওটার ভিটামিন মিনারেল এগুলো নষ্ট হতে হতে আলটিমেটলি সেটা জাঙ্ক ফুড হয়ে যাচ্ছে। আর একটা কি, আমরা এখন প্রচুর প্যাকেট করা জিনিস খাই, প্যাকড ফুড, টিন্ড ফুড, বটল ফুড, মানে প্রসেসড ফুড। হ্যাঁ, এগুলো অনেক বেশি করে খাই। আর কিছু জিনিস দেখুন, ধরুন দুধ, কথার কথা বলছি, আপনিও দুধ খাচ্ছি, কিন্তু যেটা খাচ্ছি সেটা ডেয়ারি থেকে আসছে।
খুব সম্ভবত সেই গরুটিকে ফিড খাওয়ানো হচ্ছে, সেইখান থেকে তার যে দুধ হচ্ছে, নিশ্চিন্ত থাকুন যে গরুটি নদীর ধারে চড়ে চড়ে তার পছন্দ মতো তার ইনস্টিংক্ট তাকে যেগুলো খেতে বলতো সেগুলো খেয়ে সে যা দুধ দিয়েছে সেই দুধটি আলাদা। একই কথা পোলট্রির ডিম, একই কথা চিকেন, একই কথা মাটন সম্বন্ধেও প্রযোজ্য। তার সাথে সাথে আর একটা সাংঘাতিক জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কন্টামিনেশন অফ ফুড। আমরা আমাদের ফসলকে একদম পেস্টিসাইডে মুড়ে দিচ্ছি, ব্লাঙ্কেট কভারেজ বলা হয়, এবং সেইগুলি যখন আমি বাড়িতে আনছি বাজারের ব্যাগে করে, আমার ব্যাগে করে সেই পেস্টিসাইডও আসছে এবং সেগুলো জলে ধুলে যাচ্ছে না। তার কারণ এখন কন্ট্যাক্ট পেস্টিসাইড প্রায় ইউজ হয় না, সবই সিস্টেমিক পেস্টিসাইড। মাটিতে দেওয়া হয়, গাছ তার রুট দিয়ে জলের সাথে সেটা শোষণ করে, প্রতিটি সেলে সেলে সেটা মিশে গেছে, সেটা আপনি হাজার ধুয়ে ফেললেও যাবে না। তো এটা আমাদের গভর্নমেন্টের একটা স্টাডি বলছে, আপনি যদি চাল দেখেন, আমাদের বাজারে যা চাল আছে তার 87%, যা গম আছে তার মোটামুটি 43%, আমরা যা ফল খাই স্বাস্থ্যের উন্নতি হবে ভেবে তার 42%, আমরা যা শাকসবজি খাই, শুধু ছোট করে লিখলাম, তার মোটামুটি 57%, এবং আমরা যা মশলা খাই তার মোটামুটি 72% এত বেশি পেস্টিসাইড কন্টেন করে যে সেটা মানুষের খাওয়ার অযোগ্য। আমি আপনাদের চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের জন্য ছোটোখাটো কয়েকটা জিনিস দেখাচ্ছি। যেরকম দেখুন, এইটা টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছিল, বলছে ইন্ডিয়ান ভেজিটেবলস ফ্রুটস রিমেন হাইলি টক্সিক, এবং এখানে কিছু হিসেব দিয়েছে। বলছে, একটা ছোট্ট উদাহরণ দিই, ঢ্যাঁড়স, তাতে ক্যাপটান বলে একটি ভারী সুন্দর জিনিস থাকে, ওটা কার্সিনোজেনিক পেস্টিসাইড, সেটা পারমিসেবল লিমিট হচ্ছে 20 ইউনিট, আর আমি আপনি যে ঢ্যাঁড়স খাই সেটার মধ্যে থাকে 15,000 ইউনিট। ধরুন আমরা পালং শাক খাচ্ছি এই ভেবে যে প্রচুর ভিটামিন পেলাম, পালং শাকে এন্ডোসালফান বলে একটি জিনিস থাকে, ওটিও কার্সিনোজেনিক, ওটার পারমিসেবল লিমিট 50 ইউনিট, আর আমার আপনার যে পালং শাক আসে বাড়িতে সেটাই থাকে 2000 ইউনিট। ফলের ক্ষেত্রে দেখুন, এটাও টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছিল, বলছে 42% পেস্টিসাইড ইন ইউর ফ্রুট। একটা হিসেব করলে তাহলে বোঝা গেল যে আমি যদি 100 গ্রাম আপেল খাই তার মধ্যে 42 গ্রাম পেস্টিসাইড খেয়েছি। ভিজুয়ালাইজ করুন, এবং নিশ্চিন্ত থাকতে পারেন যে পেস্টিসাইডগুলো খাচ্ছি সেগুলো অধিকাংশটাই এর আগে শাকসবজির ক্ষেত্রে যেটা দেখলাম কার্সিনোজেনিক, মানে ক্যান্সার তৈরি করে বা শরীরের কোনো না কোনো সাংঘাতিক ক্ষতি করে। তো এরকম অজস্র পেপারে, হয়তো আপনারও চোখে বেরিয়েছে পেপারে এবং ম্যাগাজিনে, আশা করি আমার আপনার বাবা জ্যাঠাদের সময় এই রকম মাস স্কেলে বিষ মেশানো খাবার খাওয়ার অভ্যেস বা আদত ছিল না। আমরা যদি এক্সট্রা কিছু খাই তাহলে কমন সেন্স আমাদের এক্সট্রা কিছু করতেও হবে। আর একটা খুব মজার জিনিস আছে বন্ধু, জানেন, সেটা হচ্ছে আমরা ভাবি একটা পালং শাক, আদমিবের সময়ও পালং শাক ছিল, এখনো পালং শাক আছে, তা কিন্তু না। তার কারণ গাছ নিজে তার শরীরে যা কিছু সঞ্চয় করে সেটা আদতে আসে মাটি থেকে। হ্যাঁ, মাটি গাছের মা। এইবারে আমরা শুনেছি যে মা যদি স্বাক্ষর হন ছেলে তাহলে নিরক্ষর হয় না, তাই না? তো মাটি যদি উর্বর হয় ফসল তাহলে অত্যন্ত নিউট্রিশিয়াস হয়। নাও কথা হচ্ছে, দেখুন এগেইন একটু ঠান্ডা মাথায় ভাবুন, আপনি বাজার করতে গেলেন, আপনার তোপসে মাছ দরকার, আপনি এই বাজারে পেলেন না, ওই জন্য আপনি কি করলেন, আর একটা বাজার থেকে তোপসে মাছ কিনে নিয়ে চলে এলেন। কিন্তু হিমাচল প্রদেশের যে আপেল ফলানো হয় সেটা আমার ঠাকুরদাদের আমলেও ওইখানেই আপেল গাছ ছিল। এইবারে দিনের পর দিন ওই একই মাটি থেকে, এবং গাছ কতটা থেকে খাবে তার একটা নিয়ম আছে। এইটা হচ্ছে গাছের খাবার নেওয়ার ধরুন পরিধি। না, কতটা থেকে নেবে এই রিজিয়নটা থেকেই সে গত 120 বছর ধরে তার খাবার নিয়ে আসছে। খেতে 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 আস্তে আস্তে সেগুলো ফুরোচ্ছে, আর আমরা ফসল বাড়ানোর জন্য কি দিচ্ছি? NPK, খুব প্রচলিত নাম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। আমরা ক্রোমিয়াম দিচ্ছি না, মাটিতে নেই, আর নেই, ফুরিয়ে গেছে। আমরা ম্যাগনেসিয়াম দিচ্ছি না, মাটিতে নেই, ফুরিয়ে গেছে। এগুলো মাটিতে নেই বলে গাছে যে ফল পেলেন সেটিতেও নেই। এবং এটাও আমার মুখের কথা না, একটা স্টাডিতে দেখা গেছে জাস্ট 10 বছরের ফারাকে কি হয় দেখুন। 1985 সালে
পালং শাকে B6 যে পরিমাণে থাকতো 200 ইউনিট, সেটা 96 সালে গিয়ে 82 ইউনিট। নাও একই পরিমাণ পুষ্টি পেতে গেলে 10 বছর পরে আমাকে প্রায় 3 গুণ বেশি পালং শাক খেতে হচ্ছে। কলাতে ফলিক অ্যাসিড 1985 সালে 23 ইউনিট থাকতো, 1996 সালে সেটা কমে 3 ইউনিট। তার মানে আগের জেনারেশনের যে কেউ, তিনি একটা কলা খেয়ে যা পেয়েছেন, সেইটা পেতে গেলে আমাকে আপনাকে ডজন দরে কলা কিনে খেতে হবে। তো সেটা কি আমরা খাচ্ছি না? খাচ্ছি না। গাজর, ম্যাগনেসিয়াম যেটা 21 ইউনিট থাকতো, 10 বছর পরে সেটা কমে 9 ইউনিট। এইগুলো দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছি যে দিনের পর দিন মাটি থেকে খাবার খেতে 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 মাটির যে মানে দারিদ্র চলে এসছে, সিক সয়েল বলা হয়, সেই সিক সয়েলে কোনোদিন নিউট্রিশাস প্লান্ট গ্রো করতে পারে না। এবং সেই কারণেই আমি আপনি এই সিদ্ধান্ত নিতেই পারি যে আমরা খুব পুষ্টিকর খাবার খাবো, নামগুলো খুব পুষ্টিকর হবে, আপনার মনে কিছু আরাম হতে পারে, কিন্তু শরীরে নিউট্রিশন যতটা দরকার ততটা ঢোকানো সম্ভব নয়। আর লাস্টলি ভেবে দেখুন, আমাদের জীবনযাত্রাও কোথাও কোথাও ভীষণ রকম বদলে গেছে। আমাদের জীবন এখন অনেক বেশি হেকটিক, অনেক দৌড়োদৌড়ি বেশি, অনেক স্ট্রেস বেশি, টেনশন বেশি, অ্যাংজাইটি বেশি। আমাদের ঘুম কমে গেছে, আমাদের শারীরিক নড়াচড়া কমে গেছে। এই যে নাড়াচাড়াটা কমে গেছে, এক্সারসাইজ কমে গেছে, বলা হয় সেডেন্টারি জীবনযাত্রা, মানে এক জায়গায় বসে থাকাটা বেড়ে গেছে। সেই কারণে এইটা বুঝে নিন যে আমাদের জীবনযাত্রার পরিবর্তন, আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের খাদ্যের গুণাগুণের পরিবর্তন, এই সব কিছু মিলিয়ে আগে আমরা যা খেতাম এখন সেই খেয়ে শরীরের পুষ্টির বিধান করা সম্ভব নয়। এবং সেই জন্যই আমাদের আলাদা করে যে গ্যাপটা থেকে যাচ্ছে, যে ঘাটতিটা থেকে যাচ্ছে, সেটা পূরণ করার জন্য সাপ্লিমেন্টের কথা ভাবতে হবে। আপাতত এইটুকুই। এই সাবজেক্টটা প্রচণ্ড বড়। ইনফ্যাক্ট যত বেশি করে আমরা এই রোগগুলোর সামনে অসহায়তা আমাদের প্রকট হচ্ছে, যত বেশি করে বুঝতে পারছি, তত বেশি করে এই প্রিভেনশন এবং হেলথ কেয়ার নিয়ে সারা পৃথিবীতে আলোড়ন। এই রকম ম্যাগাজিন তার কভার স্টোরি হচ্ছে তাহলে সাপ্লিমেন্টই বাঁচাবে, এই রকম প্রচুর ম্যাগাজিন হয়তো আপনারও নজরে এসছে। আসুন একটু চিন্তাভাবনাটা বদলাই। এটাও আমাদের না চিন্তার জড়তা, যে যা করছিলাম তার বাইরে আর কিছু করব না। এই জড়তাটুকু কাটালে এটা আপনার জীবন, আপনার টোটাল ফ্যামিলির ফিউচার, তাতে একটা বিশাল ইম্প্যাক্ট ফেলতে পারে। তার কারণ এগেইন আমি একটা ভয়ের কথা বলেই শেষ করছি। আমি আপনাকে এরকম পরগুণে গত 6 মাসে দেখা অন্তত 60খানা ঘটনা বলতে পারি, যে একটি মধ্যবিত্ত মানুষ 42, 43 বা 44 বছর বয়সে কলকাতায় বাইপাসের ধারে যে মাল্টি স্পেশালিটি নার্সিংহোমগুলো হয়েছে, সেখানে 15 দিনের আতিথ্য গ্রহণ করেছিলেন। এবং ওই 42 বছরে তার সঞ্চয় করা টোটাল প্রভিডেন্ট ফান্ড সেই 15 দিনে ফাঁকা হয়ে গেছে। এবং সেইটা তার কয়েক শতাংশ কম খরচ করে বাঁচানো যেত যদি সময় মতো একটু এক্সারসাইজ এবং একটু সাপ্লিমেন্টের সাহায্য আমরা নিতাম। আশা করি আমরা এটা বুঝবো এবং একটু নিজেদেরকে বদলাবো। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে আমাদের সাপ্লিমেন্ট একটা লাগবে। নাও এরপরে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে কোন সাপ্লিমেন্টটা নেব। এবং সেখানে আমাদের অটোমেটিক চয়েস হওয়া উচিত সেটা হচ্ছে নিউট্রিলাইট। কেন সেইটা খুব ছোট্ট করে আসুন একটু আলোচনা করে নিই। এই কোম্পানিটা নিউট্রিলাইট তৈরি হয়েছিল 1934 সালে। কার্ল রেনবর্গ বলে একজন ভবিষ্যৎ দ্রষ্টাই বলতে পারি, তার কারণ ওনার চিন্তাভাবনা সেই সময় থেকে অনেক এগিয়ে ছিল। উনি এইটা শুরু করেন। উনি একসময় চীনে কোনো কাজে, ওনাকে চীনে থাকতে হয়েছিল, চায়নাতে। এবং সেখানে উনি একটা জিনিস দেখেন যে অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল মানুষ, তাদের যা স্বাস্থ্যের যা স্ট্যাটাস, তার থেকে চীনের সাধারণ মানুষ যারা হয়তো অতটা অর্থকরী অবস্থা ভালো না, তাদের স্বাস্থ্যের কন্ডিশন তাদের থেকে অনেক ক্ষেত্রে ভালো। তার কারণ দেখতে গিয়ে উনি দেখলেন যে এরা, মানে যাদের স্বাস্থ্য ভালো, তারা খুব সহজ কিছু জিনিস তাদের জীবনযাত্রার মধ্যে ইনক্লুড করেছে। তার মধ্যে একটা হচ্ছে হোল প্লান্ট, তাই সেই দিয়ে স্যুপ বানিয়ে খাওয়া, সেই স্যুপের মধ্যে কিছু মিনারেলস অ্যাড হয় এরকম ব্যবস্থা করা। সেইখান থেকে কার্ল রেনবর্গের এটা মাথায় আসে
যে প্রকৃতি আমাদের সুস্থ থাকার জন্য আমাদের সব কিছু দিয়ে রেখেছেন, আমাদের খুঁজে বার করে সঠিক জিনিসটা খেতে হবে, যেটা আমার আপনার এই জীবনযাত্রার মধ্যে সম্ভব না। সেটা সহজভাবে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেব, এই ভাবনা থেকে কার্ল রেনবর্গ 1934 সালে এই কোম্পানিটা শুরু করেন। প্রথম নাম ছিল ক্যালিফোর্নিয়া ভাইটামিনস। এবং যখন আমরা নিউট্রিলাইট নিয়ে আলোচনা করব, সবসময় এটা মাথায় রাখবেন যে নিউট্রিলাইট ইজ বেস্ট অফ নেচার। তার কারণ ওদের এই 6300 একর ফার্ম আছে পৃথিবীর 4টে জায়গায়। এমনভাবে সেই 4টে জায়গা বাছা হয়েছে যাতে বিভিন্ন রকম আবহাওয়া, মেজর যে আবহাওয়ার গ্রুপটা সেটা কভার করে। তার কারণ এত খুঁতখুঁতে, যে ফসলটা যে আবহাওয়ায় ভালো হয় তারা সেইটাই সেখানেই বানাবে। হ্যাঁ, তো এবং এই যে চাষ হয়, আমি নিজে এগ্রিকালচারের ছাত্র, মানে বেসিক্যালি আমি চাষা। আমি আপনাদের বলতে পারি, আমার প্রথমবার শুনে প্রচণ্ড অবাক লেগেছিল যেগুলো হয়। মানে এদের ফার্মে কোনো পেস্টিসাইড ছেড়ে দিন, কোনো ফার্টিলাইজারও ইউজ হয় না। ইরিগেশনের জন্য যে জলটা ইউজ হয় অধিকাংশ ক্ষেত্রে সেটা পাহাড়ের একদম আনপলিউটেড এরিয়া থেকে যে গ্লেসিয়ার নামছে, সেই গ্লেসিয়ার গলে নদী, সেই জলে ইরিগেশন হচ্ছে, যেটাতে একদম কন্টামিনেশন নেই এবং যেটাতে প্রচুর পাথর ঘষা মিনারেল এসে গাছগুলোকে সমৃদ্ধ করতে পারে। এই রকমভাবে এরা ক্রপ রোটেশন করে, কীটপতঙ্গ, পোকামাকড় এগুলোকে কন্ট্রোল করে অন্য কীটপতঙ্গ এবং পোকামাকড় দিয়ে, যেটাকে বায়োলজিক্যাল কন্ট্রোল বলা হয়। এরকম অত্যন্ত হাইটেক এবং অত্যন্ত বিশুদ্ধ উপায়ে যে গাছপালাগুলো তৈরি হলো, কোনোটার পাতা, কোনোটার ফুল, কোনোটার টোটালটাই, সেটার জল এবং ফাইবার বাদ দিয়ে আমার আপনার কাছে আসছে। নাও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। 1934 সাল থেকে আজ পর্যন্ত 2015 অবধি হিসেব করলে বোধহয় 80-81 বছর হয়। এই 80-81 বছর ধরে সারা পৃথিবীতে নিউট্রিশন এবং হেলথ সাপ্লিমেন্টের আনডিসপিউটেড নাম্বার 1 কোম্পানি হচ্ছে নিউট্রিলাইট। এবং ইউরোমনিটর বলে একটা সংস্থা, তাদের একটা সার্ভে, এটা আপনি নেটেও পেতে পারেন, বিভিন্ন ম্যাগাজিনেও এসছিল। এটা তথ্য যা বলছে যে এরা তো নাম্বার 1, নাম্বার 2-র সাথে যে তফাৎটা সেটা এত বেশি যে ভাবা যায় না। শুধু ভাবুন, এই কোম্পানিটা সারা বছরে, ধরুন আমার আপনার কাছে যে বটলগুলো আসছে, তাতে যে ট্যাবলেটসগুলো আসছে, এই রকম ট্যাবলেটস বানায় 10 বিলিয়ন, মানে 100 কোটিতে 1 বিলিয়ন হয়। হিসেব করলে দাঁড়াবে 1 সেকেন্ডে 20,000। এটা হচ্ছে এদের ভলিউম। পৃথিবীর সমস্ত কর্নারে এদের প্রোডাক্ট চলছে এবং এগেইন এটা মাথায় রাখবেন 80-81 বছর ধরে। এদের পেটেন্ট আছে, শুধু নিউট্রিলাইটের নিজস্ব পেটেন্ট আছে 150টারও বেশি। এবং পৃথিবীর বিভিন্ন প্রিমিয়ার ইনস্টিটিউট, অ্যাজ ফর এক্সাম্পল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, অ্যাজ ফর এক্সাম্পল ইয়নসেই ইউনিভার্সিটি কোরিয়া, বিভিন্ন জায়গায় এদের কোলাবোরেশন আছে। ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে এদের রিসার্চ হয়, প্রচুর রিসার্চ পেপার এদের বেরিয়েছে। 10 সালে ইকোনমিক টাইমস বলল যে অ্যামওয়ে ইন্ডিয়া এবং তার যে হেলথ কেয়ার ব্র্যান্ডটা নিউট্রিলাইট, সেটার বিক্রি 750 কোটি পেরিয়ে গেছে এবং এই মুহূর্তে এরা ইন্ডিয়ার হাইয়েস্ট সেলিং হেলথ কেয়ার ব্র্যান্ড। এবং এটা লাস্ট ইয়ারের ডেটা, যেখান থেকে এটা এসছিল বিজনেস স্ট্যান্ডার্ডে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রিলাইটের প্রোটিন পাউডার এই মুহূর্তে ইন্ডিয়ার হাইয়েস্ট সেলিং প্রোটিন পাউডার। নিউট্রিলাইটের যেটা মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, সেটা ইন্ডিয়ার এই মুহূর্তে হাইয়েস্ট সেলিং মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল। তো শুধু পৃথিবীতেই না, ভারতবর্ষেও এরা এখন নাম্বার 1। অজস্র স্টাডি, অজস্র লেখা এদের সম্বন্ধে বেরিয়েছে। আরও একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারি, এর কোয়ালিটি বুঝে যাবেন। সেটা হচ্ছে এসি মিলান, এই ক্লাবটার সাথে আমরা সবাই পরিচিত, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ ফুটবল ক্লাব। এদের যে ফেসিলিটি, টোটাল এসি মিলানের যে ফেসিলিটি, সেইখানে সমস্ত স্পোর্টস পারসনস, তাদের নিউট্রিশনটা খুব জরুরি, সুস্থ থাকা এবং পিক পারফরমেন্সে পারফর্ম করা। তো এই ক্ষেত্রে এসি মিলানের সাথে নিউট্রিলাইটের কোলাবোরেশন আছে। এসি মিলানের এই টোটাল ফেসিলিটিটার নিউট্রিশনের অ্যাডভাইজার হচ্ছে নিউট্রিলাইট। তো এই রকম অজস্র তথ্য নিউট্রিলাইট সম্বন্ধে দেওয়া যায়। বেস্ট অফ নেচার বললাম, বেস্ট অফ সায়েন্স প্রসঙ্গে একটা দুটো কথা বলি।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফার্ম, এবং ফার্মটা যেখানেই হোক না কেন সেটা আধ ঘন্টার মধ্যে প্রসেসিংয়ে ঢুকে যাচ্ছে, সেটার থেকে ফাইবার এবং জল বের করে দেওয়া হচ্ছে, এবং যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে সেই গাছের সম্পূর্ণ গুণাগুণটা। এবং আমরা 13টা ভিটামিন জানি, 11টা মিনারেল জানি, কিন্তু একটা গাছের মধ্যে বা ফলের মধ্যে এই আমাদের চেনা জানা ভিটামিন মিনারেল ছাড়াও আরও হাজার হাজার জিনিস থাকে, যেগুলোকে এক কথায় বলা হয় ফাইটোকেমিক্যালস। এবং তার মধ্যে কিছু জিনিস আমরা মানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়, সেইগুলোকে বলা হয় ফাইটোনিউট্রিয়েন্টস। আমাদের জানা এরকম 70,000 কেমিক্যালস পাওয়া গেছে যেগুলো আমাদের শরীরের পক্ষে অত্যন্ত উপকারী, যেগুলোকে আমরা এক কথায় বলছি ফাইটোনিউট্রিয়েন্টস। নাও নিউট্রিলাইটের এই যে পদ্ধতি, যে গাছের জল এবং ফাইবার বাদ দিয়ে বাকি যা পড়ে রইল সেইটা ইন ট্যাবলেট আর ক্যাপসুল ফর্ম আমার আপনার কাছে আসছে, এতে আমরা শুধুমাত্র ভিটামিন বা মিনারেল পাচ্ছি না, ওই অসম্ভব উপকারী ফাইটোনিউট্রিয়েন্টটাও পাচ্ছি। এবং নিউট্রিলাইট হচ্ছে ওয়ার্ল্ডের একমাত্র ব্র্যান্ড যারা তাদের প্রোডাক্টে যা ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছে সেগুলো গ্রো করেছে নিজে, ফ্রম সিড লেভেল, ফ্রম সয়েল লেভেল, মাটি থেকে, বীজ থেকে গাছ হলো, সেটা নিজেরা তুলেছে, সেইটা দিয়েই বানিয়েছে, নিজেরাই বানিয়েছে এবং নিজেরাই আপনার হাতে পৌঁছে দিচ্ছে। এটা এই কারণে বলছি বন্ধু, যে আমরা এমন একটা সময়ে এবং এমন একটা জায়গায় থাকি যেখানে ভারত সরকারের ডেটা বলছে 4টে ট্যাবলেটের মধ্যে একটা ট্যাবলেট জাল। আমরা এরকম একটি দেশে থাকি যেখানে 6,000 কোটি টাকার জাল বেবি ফুড বাজারে ঘুরছে। সেইখানে এই অ্যাসিওরেন্স থাকাটা খুব জরুরি যে যার কাছ থেকে কিনছি সেই বলছে আমি এটা বানিয়েছি, সে বলছে এর ইনগ্রেডিয়েন্টও আমি বানিয়েছি, এবং এর যেগুলো থেকে তৈরি হয়েছে ফসল সেগুলো আমার ফার্মে চাষ হয়েছে। এবং এটাও আপনাদের সাথে আমি শেয়ার করছি যে শুধু মুখে বলে দিলাম অর্গানিক, তাতেই অর্গানিক হয় না। একটা কথা আছে সার্টিফাইড অর্গানিক, অর্গানিক কিনা সেটা সার্টিফাই করার কিছু স্পেশাল এজেন্সি আছে। আপনি www.nutrilite.com এখানে ঢুকে যান এবং সেখানে ঢুকে ওদের যে 4টে ফর্ম, এই 4টে ফর্মের প্রপার অথরিটি ইস্যু করা অর্গানিকের সার্টিফিকেটটা পর্যন্ত, লাস্ট ভ্যালিডেটেড সার্টিফিকেটটা পর্যন্ত আপনি দেখতে পারেন, ডাউনলোড করতে পারেন। সো ভেরি অনেস্ট কোম্পানি উইথ হাইয়েস্ট ইন্টিগ্রিটি, এবং যেটা বারবার কথার মধ্যে এসছে সেটা হচ্ছে প্রকৃতির বেস্ট, এবং সেইটা আপনার কাছে পৌঁছানোর জন্য টেকনোলজির বেস্ট ইউজ করে এইটা তৈরি করা হয়েছে। গত 80 বছর ধরে পৃথিবীর নাম্বার 1 প্রোডাক্ট, এবং আমরা রিয়েলি ভাগ্যবান। আমার অত্যন্ত গর্ব হয় এটা বলতে যে এরম একটা প্রোডাক্টের সম্বন্ধে আমি কথা বলছি যেটা আজ নয় কাল নয় 80 বছর ধরে পৃথিবীতে 1 নম্বর ছিল, এবং ভবিষ্যতেও হয়তো আগামী 80 বছর থাকবে। আসুন এবারে আমরা একটু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে চলে যাই। হ্যাঁ, এবং প্রোডাক্টে যাওয়ার আগে খুব ছোট্ট করে একটু বুঝে নিই যে আমাদের টোটাল কোন কোন পুষ্টির কোন কোন উপাদানগুলো আমাদের দরকার। আমাদের নিউট্রিশনটা বেসিক্যালি দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রো কথাটা মানে হচ্ছে বড় বেশি, আর মাইক্রো মানে ছোট, মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো বেশি পরিমাণে লাগে, যেগুলো আমরা ওজন করতে পারি ফিজিক্যালি, সেগুলো এর মধ্যে আসছে, যেরকম প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ফাইবার। অনেকে বলেন এর মধ্যে জলও আসবে, দিনে 5-6 লিটার জল। আর মাইক্রোনিউট্রিয়েন্টসের মধ্যে আসে ভিটামিন এবং মিনারেল। এবং নিউট্রিলাইটের কনসেপ্ট এবং ইদানিংকালের গবেষণা অনুযায়ী যে ফাইটোনিউট্রিয়েন্টের কথা বলা হচ্ছে সেটাও যদি আসে মাইক্রোনিউট্রিয়েন্টে আসবে। নাও ম্যাক্রোনিউট্রিয়েন্টের যেটা প্রথম প্রোটিন, তার জন্য আমাদের একটা প্রোডাক্ট, নিউট্রিলাইটের একটা প্রোডাক্ট আছে, সেটার নাম হচ্ছে অল প্ল্যান্ট প্রোটিন। তো এটা তার বটল। আসুন এইটা নিয়ে আমরা ডিরেক্টলি একটু আলোচনা করি। সবার আগে যেটা বুঝে নিই সেটা হচ্ছে প্রোটিন কি। প্রোটিনকে বলা যেতে পারে, মানে আমাদের শরীরটাকে যদি বাড়ি ধরেন তাহলে প্রোটিনকে বলা যেতে পারে ইট। তার কারণ প্রোটিন আমাদের শরীরের বিল্ডিং ব্লক। বলা হয় আমাদের শরীরের 60% জল, 12 থেকে 18% ফ্যাট এবং 15 থেকে 18% প্রোটিন থাকে। এবং যদি জল বার করে দেন
তাহলে এই প্রোটিনটাই আমার বডি ওয়েটের, টোটাল বডি ওয়েটের প্রায় 75%, বডি ড্রাই ওয়েটের 75% হচ্ছে প্রোটিন। যদি সহজভাবে ভাবতে পারেন তাহলে আপনার চুল, আপনার নখ, আপনার মাসল, আপনার ব্লাড, শরীরের এনজাইম, হরমোনস, কানেকটিভ টিস্যু মানে যেগুলো একটার সাথে আরেকটাকে জুড়ে রাখে, যেরম আমরা হয়তো এরপরে স্কিন কেয়ারের সময় শুনবো কোলাজেন বা ইলাস্টিন, সেইগুলো, এগুলো সবই হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। এবং প্রোটিন কেন এত বেশি পরিমাণে লাগে? প্রথম কথা, প্রোটিনের একটা স্ট্রাকচারাল মানে যেটা দিয়ে আমার শরীর গঠন হয়, এই স্ট্রাকচারাল পার্টটা আছে। এরপরে আর একটা পার্ট আছে যেটাকে বলে ফাংশনাল পার্ট, মানে ও কি করে। সবার আগে যেটা বোঝা দরকার সেটা হচ্ছে আমার শরীর আসলে প্রচুর শারীরবৃত্তীয় প্রক্রিয়ার যোগফল, আমাদের জীবন এবং শরীর। এই যে বিক্রিয়াগুলো হচ্ছে আমার আপনার অজান্তে, কেন হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, কিছু আমরা জানি না। আমাদের শরীরের ভেতরে যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো এই বিপাকীয় বিক্রিয়াগুলোকে কন্ট্রোল করে, এবং এরকম 70,000 এনজাইম আমার আপনার আছে। এই এনজাইমগুলি প্রায় পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি। দ্বিতীয় কথা হচ্ছে হরমোন, যেটা আমরা জানি আমাদের শরীরের নিয়ন্ত্রণের জন্য লাগে, সেটা প্রোটিন দিয়ে তৈরি। আমাদের শরীরের প্রোটেকশানের জন্য যে অ্যান্টিবডি লাগে সেটা প্রোটিন দিয়ে তৈরি। আমাদের একটা সেল থেকে আরেকটা সেল যখন তৈরি হয়, একটা ডিএনএ থেকে যখন আরেকটা ডিএনএ তৈরি হয়, এই রেপ্লিকেশন বলে, এটার জন্য প্রোটিন লাগে। রক্তের যে কোষ মানে হিমোগ্লোবিন এবং অন্যান্য সেল, সেগুলো তৈরি করতে প্রোটিন লাগে। আমাদের শরীরে টোটাল 15,000 ট্রিলিয়ন, ট্রিলিয়ন না বলে এরকম বলা ভালো, 100 কোটিতে 1 বিলিয়ন, আরও 100 কোটিতে, এইটা ইন্টু এত কোটি সেল থাকে। এই একটা সেল আর একটা সেলের সাথে ঠিকঠাকভাবে মিলেমিশে যে কাজ করবে, শরীরটা টোটালিটি পাবে, এর জন্য সেই কোষগুলোর নিজেদের মধ্যে যে কমিউনিকেশন, নিজেদের মধ্যে যে কথাবার্তা, সেটা করে প্রোটিন। এরকম আমার আপনার শরীরের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রোটিনের ভূমিকা অপরিহার্য। এবং সেই প্রোটিন আমাদের কতটা লাগে আসুন সেইটা বুঝে নিই। আমার শরীর ওজন যদি হয় x কেজি, তাহলে আমার প্রতিদিনের রিকোয়ারমেন্ট হচ্ছে x গ্রাম একজন স্বাভাবিক মানুষের। মানে যদি আমার ওজন হয় 70 কেজি, তাহলে আমার প্রতিদিনের প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে 70 গ্রাম পার ডে। বারবার পার ডে বলছি, তার কারণ প্রোটিন এমন একটি জিনিস, আনলাইক কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, এটা শরীর স্টোর করে রাখতে পারে না, প্রতিদিন খাবারের থেকে খেতে হয়। নাও আরেকটা জিনিস বুঝতে হবে যে প্রোটিন দেখতে কিরম। যদি একটা পুঁথির মালা ধরেন, যেখানে বিভিন্ন রঙের অজস্র পুঁথি পরপর জুড়ে জুড়ে একটা মালা তৈরি হয়েছে, প্রোটিন অনেকটা এইরকম দেখতে। এর পুঁথিগুলোকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড। এরকম প্রায় 22টি অ্যামিনো অ্যাসিড মিলে জুড়ে জুড়ে বিভিন্ন সংখ্যায় এবং কম্বিনেশনে জুড়ে জুড়ে আমাদের শরীরে প্রায় 35,000 রকমের প্রোটিন থাকে। এই 35,000 রকমের প্রোটিন এই 22টি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন কম্বিনেশনে জুড়ে তৈরি। যেরকমভাবে আমরা ইংরেজির বা যে কোনো ভাষার 26টা বা 30টা অ্যালফাবেট দিয়ে একটা মহাকাব্য লিখে ফেলতে পারি, সেই রকম এই 22টি অ্যামিনো অ্যাসিড দিয়ে আমাদের শরীর 35,000 রকমের প্রোটিন বানায়। তার মধ্যে 13টার মতো অ্যামিনো অ্যাসিড শরীর নিজে বানাতে পারে, বাকি যে 9টা, এই 9টা শরীর বানাতে পারে না। এবং সেই কারণে এই 9টি অ্যামিনো অ্যাসিড আমাদের প্রতিদিনের খাদ্য থেকে পেতে হয়। এই জন্য এগুলোকে বলা হয় এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। নাও শুধুমাত্র 70 গ্রাম প্রোটিন খেলেই তাহলে হবে না, এমনভাবে খেতে হবে যার থেকে আমার এই 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড আসে। এবং এই প্রশ্ন অনেক সময় আসতে পারে যে, ধরুন কেউ বলল যে আমার 70 গ্রাম প্রোটিন দরকার, একটা ডিমে 7 গ্রাম প্রোটিন থাকে,
তাহলে আমি সারাদিনে 10টা ডিম খেয়ে নেবো, আমার 70 গ্রাম প্রোটিন চলে এলো। আমি তোমাদের প্রোটিন পাউডার কেন খেতে যাব, এটাই কেন খেতে হবে? তার কারণ আপনি 10টা ডিম থেকে 70 গ্রাম প্রোটিন ঠিকই পাবেন, কিন্তু 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডই পাবেন তার কোনো কথা নেই। কেন, সেটা আমরা এর আগের পার্টে আলোচনা করেছি। সেই মুরগিটি হয়তো প্রকৃতিতে গিয়ে খায়নি, তাকে পার্টিকুলার একটি ফিড খাওয়ানো হয়েছে। এইভাবে আমরা ভাবতে পারি যে ধরুন আপনাকে 10খানা জি দেওয়া হয়েছে, 10খানা ডি দেওয়া হয়েছে, আর 2খানা ও দেওয়া হয়েছে। এটা দিয়ে আপনি কবার গড লিখতে পারবেন? দুবারের বেশি লেখা যাবে না। তার কারণ আপনার জি বাড়তি আছে, ডি বাড়তি আছে, কিন্তু ও নেই। একই রকমভাবে আমার 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের হয়তো 7টিই আমার বাড়তি পরিমাণে আছে বা যথেষ্ট পরিমাণে আছে, শুধু 2টি থাকলো না বলে আপনি বলতে পারবেন না আপনার শরীরের হয়তো কয়েক হাজার এনজাইম তৈরি হলো না। সেই কারণে এত রিস্কের মধ্যে বা গবেষণার মধ্যে না গিয়ে অত্যন্ত সেফ চয়েস হচ্ছে 1 স্কুপ এইটি খেয়ে নেওয়া। এটার মধ্যে 9টি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমাদের শরীর যে রেশিওতে এদের লাগে সেই রেশিওতে দেওয়া আছে। আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে প্রোটিন ডেফিসিয়েন্সি। আচ্ছা, তার আগে সুস্থ মানুষের জন্য বললাম এক্স কেজি বডি ওয়েট হলে এক্স গ্রাম লাগে। যদি বাচ্চা হয় তাহলে তার ক্ষেত্রে এটা তার 1.5x গ্রাম পার ডে লাগে। আর যদি প্রেগন্যান্ট ওম্যান হন তাহলে তার এক্স কেজি বডি ওয়েট হলে 1.75 ইন্টু এক্স গ্রাম পার ডে লাগে। এটা হচ্ছে পরিমাণ। এইবারে এই প্রশ্নটাও মাথায় আসে যে বাবা আমি খাই বা না খাই জানি না, আমার এমনিতে কোনো অসুবিধা হচ্ছে না। আমি আপনাকে 3টে ছোট্ট জিনিস বলি। সেটা হচ্ছে অফিসে উঠছিলেন, 6তলায় অফিস, আজকে ইলেকট্রিক নেই, লিফট বন্ধ, সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, আপনি হাঁপাবেন না? হাঁপাবেন না। সারাদিন পর এমন কিছু শারীরিক পরিশ্রম হয়নি, আসার পরে মনে হয় কি যে দূর আর কিছু করতে ভালো লাগছে না, সারাদিনের পরে ক্লান্তি। এইগুলো যদি হয় তাহলে জানবেন এটাকে বলা হয় সাবলিমিনাল প্রোটিন ডেফিসিয়েন্সি। মানে ডেফিসিয়েন্সিটা আমার ঘাটতি আছে, সেটা এই পর্যায়ে নেই যে এক্ষুনি আমার রোগ হয়ে যাচ্ছে। তার কারণ শরীর একটা আশ্চর্য যন্ত্র, এ চেষ্টা করে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে টিকিয়ে রাখার, কিন্তু সে আপনাকে কিছু কিছু কথাও বলতে চায়, কিছু সিগন্যালও দিতে চায়। এইগুলো হচ্ছে সেই সিগন্যাল। তার সাথে আরও কিছু সিগন্যাল মিলিয়ে নিন। প্রোটিন শরীরে কম থাকলে কি কি জিনিস আপনি বুঝতে পারবেন, কি কি জিনিসের থেকে বুঝতে পারবেন। এক কথা, চুল দেখবেন। প্রথম কথা, এটা পড়বে বেশি চুল, এটা ভঙ্গুর হবে, ব্রিটল, ভেঙে যাবে, এই যে ডগা ফাটা বা ইত্যাদি সমস্যা, এবং অনুজ্জ্বল, ব্রাইটনেসের অভাব, মেবি প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। নখ যদি দেখেন দাগ দাগ বা সাদা সাদা হয়ে এসছে তাহলে জানবেন প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। স্কিন, প্রচুর কিছু লাগাচ্ছি কিন্তু স্কিনে সেই গ্লেজ আসছে না বা সেই স্মুথনেস আসছে না, খসখসে, রাফ বা র্যাশ আসছে স্কিনে, হতে পারে এটা আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি। এবং এই যে সারাদিন পর লো এনার্জি বা স্ট্যামিনা কম, প্রোটিন ডেফিসিয়েন্সি থেকে আসে। কোনো জিনিস পড়ছি, শুনছি, ভুলে যাচ্ছি। বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা, ওরে বাবা তুই কেন এটা মনে রাখতে পারছিস না? তার দোষ নেই, হয়তো তার খাবারে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে। ঘন ঘন অসুস্থতা, তার কারণ প্রোটিনের একটা মেজর কাজ হচ্ছে ইমিউনিটি দেওয়া। ঘন ঘন অসুস্থ হওয়া এবং কোনো একটা কিছু হয়েছে সেটা সহজে সারতে না চাওয়া, হতে পারে প্রোটিন ডেফিসিয়েন্সি। এবং তার সাথে যদি দেখা যায় ডিপ্রেশন, মন খারাপ, ঘন ঘন মাথা ধরছে, এটাও প্রোটিন ডেফিসিয়েন্সির লক্ষণ। এত কিছু, তার মধ্যে কোনো না কোনো কিছু যদি আমি দেখতে পাই, বেস্ট চয়েস হচ্ছে ইভেন তার জন্য ওয়েট না করে একটু প্রোটিন সাপ্লিমেন্ট শুরু করা। এটার নাম হচ্ছে নিউট্রিলাইট অল প্ল্যান্ট প্রোটিন। মানে এটার মধ্যে পুরোটাই প্ল্যান্ট ম্যাটেরিয়াল থেকে তৈরি। বেসিক্যালি গম, পি মানে মটর, এবং সয়াবিন, মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সয়াবিন, সয়, এই 3টে জিনিস থেকে তৈরি হয়েছে। তার কারণ মানে আমরা আগেই আলোচনা করেছি, বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স। সয়া, পি এবং হুইট, এই 3টে কম্বাইন করলে দেখা যায় এর হয়তো একটা জিনিস নেই, সেটা এর খুব বেশি আছে, এর হয়তো একটা জিনিস নেই, সেটা এর খুব বেশি আছে। সব মিলিয়ে মিশিয়ে এই 3টে আমাদের এই 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যে পরিমাণে দরকার
সেইটা তো দেয়ই, তার থেকে একটু বেশি পরিমাণেও দেয়। এবং তার সাথে সাথে এটার মধ্যে কোনো ল্যাকটোজ থাকে না, এটা দুধের মধ্যে থাকে, যেটার থেকে অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স মানে খেলে পেটের বিভিন্ন সমস্যা হয়। এটা ল্যাকটোজ ফ্রি, সেইটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু এর মধ্যে কোনো প্রাণীজ জিনিস নেই, সেই কারণে এর মধ্যে কোনো কোলেস্টেরল নেই। ইট ইজ 100% কোলেস্টেরল ফ্রি। এবং যারা একদম শাকাহারী মানে ভেগান ডায়েট ফলো করেন, ভেজিটেরিয়ান বলি আমরা যাদের, তারাও এটা খেতে পারেন, তার কারণ এর মধ্যে কোনো মানে প্রাণীজ জিনিসপত্র নেই। এবং লাস্টলি ওই বেস্ট অফ নেচার অ্যান্ড বেস্ট অফ সায়েন্স, ওই বেস্ট অফ সায়েন্সের পার্টটায় আসি। সেটা হচ্ছে এর মধ্যে সয়াবিন থেকে যেটা আসে সেটাকে আমরা বলি হাইড্রোলাইজড প্রোটিন, হাইড্রোলাইজড সয়া প্রোটিন। জল দিয়ে এর মূল প্রোটিনের উপাদানটাকে বার করে আনা হয় এবং এই প্রোটিন পাউডারের প্রতি 10 গ্রামে আপনি 8 গ্রাম প্রোটিন পান, 80% পিওর প্রোটিন পান। এই কনসেন্ট্রেশনটা আনা হয় ওয়াটার হাইড্রোলিসিস করে, যেটা অত্যন্ত কস্টলি মেথড এবং খুব সস্তায় বানানো যেত যদি অ্যালকোহল দিয়ে হাইড্রোলিসিস করা হতো, কিন্তু তাহলে একটা গন্ডগোল হতো। কি গন্ডগোল হতো না, সয়াবিনের মধ্যে গ্লাইসেটিন, ডায়াডজিন এবং জেনিস্টাইন, নামগুলো খটোমটো, বাট নাম মনে রাখার দরকার নেই। এইটুকু শুধু আমরা জানি, এই যে ফাইটোনিউট্রিয়েন্টের কথা বলছিলাম, ফাইটো মানে গাছ, নিউট্রিয়েন্ট মানে পুষ্টি, গাছের পুষ্টি। তো সয়াবিনের মধ্যে প্রকৃতি এই তিনটে অত্যন্ত পুষ্টির উপাদান ভরে দিয়েছে, এগুলোকে বলা হয় সয়া আইসোফ্ল্যাভোন। এবং এগুলো প্রোটিন তো আমি যা পাওয়ার পেয়ে গেলাম অ্যামিনো অ্যাসিড থেকে, এই তিনটের কিছু অসাধারণ গুণ আছে। তার মধ্যে সবথেকে বড় গুণ হচ্ছে এটা হার্টের পক্ষে ভীষণ ভালো। এবং দেখা গেছে জাপানিরা প্রচুর সয়াবিন খান বলে তাদের হার্টের ডিজিজ মানে ওয়ার্ল্ড অ্যাভারেজের থেকে অনেক কম। এইটা আপনি এইখান থেকে পাবেন। এবং এই আইসোফ্ল্যাভনগুলো ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরল কমাতে হেল্প করে। আর এইচডিএল, হাই ডেন্সিটি লিপিড, যেটা ভালো লিপিড, সেটা বাড়াতে সাহায্য করে। আর কি করে, এই আইসোফ্ল্যাভনগুলো ইস্ট্রোজেন বলে আমাদের পার্টিকুলারলি মহিলাদের একটি হরমোন থাকে, যেটা একটা সময় বন্ধ হয়ে যায় বলে মেনোপজ বলে একটা ঘটনা ঘটে, যার পরে এবং যার ফলে অনেক শারীরিক অসুবিধা তৈরি হয়। এটার জন্য সারা পৃথিবী জুড়ে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ইত্যাদি ইত্যাদি হয়। দেখা গেছে সয়াবিনের এই আইসোফ্ল্যাভনগুলো ওয়াটার হাইড্রোলিসিস করলেই একমাত্র তার মধ্যে থাকে, অ্যালকোহলে করলে ওটা নষ্ট হয়ে যায়। আমাদেরটায় ওয়াটার হাইড্রোলিসিস বলে আছে। তাদের একটা হালকা ইস্ট্রোজেনের মতো এফেক্ট আছে, তার জন্য এই ক্ষেত্রে এটা ভীষণ ভালো। অস্টিওপোরোসিস প্রিভেন্ট করতে সাহায্য করে এবং মেনোপজের পর যে সমস্যাগুলো হয়, টিপিক্যালি বলা হয় হট ফ্লাশ, নাইট সোয়েট এবং মুড সুইং, হ্যাঁ, এই উপসর্গগুলো যারা দীর্ঘদিন ধরে ইউজ করেন দেখা গেছে কম হয় বা হয় না। এবং থাইরয়েড, পার্টিকুলারলি হাইপো মানে থাইরয়েডের ক্ষমতা কমে গেছে যখন, সেই ক্ষেত্রেও এইগুলো সয়াবিনের প্রোটিন খুব উপকারী। অস্টিওপোরোসিসের ক্ষেত্রে খুব উপকারী। এবং ব্রেস্ট, ইউটেরাস, এন্ডোমেট্রিয়াম, স্কিন এবং প্রস্টেট, এই 5টা ক্যান্সারের ক্ষেত্রে ক্লিনিক্যাল স্টাডিজ আছে যে সয়া প্রোটিন এগুলোকে প্রিভেন্ট করতে সাহায্য করে। এই হচ্ছে এর উপকারিতা। খুব কম করে বলা হলো, মানে আলোচনা যদি বাড়ানো যায় অনেক বাড়ানো যায়, তার কারণ আপনি যদি শুধু সয়া প্রোটিন দিয়ে গুগলে সার্চ মানেন তাহলে কয়েক লক্ষ স্টাডি পেয়ে যাবেন। তো আমাদের খাওয়া শুরু করার জন্য এইটুকুনি দরকার। এটা আমরা খাবো 1 থেকে 3 স্কুপ। তার কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আলাদা। আমার খাবারে কতটা প্রোটিন আছে আর কতটা তার ঘাটতি আছে সেই বুঝে আমাকে খেতে হবে। তবে ভারতীয় যা ফুড হ্যাবিট, তাতে মোটামুটি কারোর 1 স্কুপ, কারোর 2 স্কুপ, কারোর 3 স্কুপ, এইটাই এর মধ্যেই হয়ে যায়। এবং যেটা নিয়ে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে আলাদা করে প্রোটিন খাবো, আমার এটা হজম হবে তো? নিশ্চিন্ত থাকুন, সারা পৃথিবী জুড়ে প্রোটিন কতটা ভালো সেই মাপার কিছু ক্রাইটেরিয়া আছে। তার মধ্যে একটাকে বলা হয় PDCAAS, প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামিনো অ্যাসিড স্কোর। এগেইন
এই পুরোটা কি মিন করে ভুলে যান। আসল ব্যাপারটা বলছে যে 1 গ্রাম প্রোটিন খেলে আপনার শরীরে কত গ্রাম প্রোটিন ঢুকবে। তো এই ক্ষেত্রে প্রোটিন পাউডারের, নিউট্রিলাইটের প্রোটিন পাউডারের পিডিকা স্কোর 1, মানে আপনি যা খান সেটাই আপনার শরীর অ্যাবজর্ব করে নেয়, এবং যেহেতু এটা হাইড্রোলাইজড ফর্মে আছে, এটা সেই কারণে অত্যন্ত সহজপাচ্য, এবং এর পিডিকা স্কোর 1, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে হাইয়েস্ট স্কোর ফর এ প্রোটিন। দুটো প্রশ্ন দেখবেন আমাদের মাথায় খুব আসে, সেটা হচ্ছে যে আমার তো বডি ওয়েট বেশি, তাহলে আমি আবার আলাদা করে প্রোটিন খাবো কেন? এই ব্যাপারটা খুব সহজে বুঝে নেওয়া যায় যে বডির ওয়েট সেটা মূলত জড়িত হচ্ছে ক্যালোরি ইনটেকের সাথে। আমার খাবার থেকে যেগুলো এনার্জি প্রডিউসিং ফুড, যেরকম কার্বোহাইড্রেট এবং ফ্যাট, এর ওপর ডিপেন্ড করে আমার বডি ওয়েট বাড়বে কি বা কমবে। যদিও প্রোটিনের একটা মানে প্রোটিন 1 গ্রাম প্রোটিন বার্ন করলে কত ক্যালোরি জেনারেট হবে একটা হিসেব আছে, কিন্তু প্রোটিনের ক্যালোরি বডি ওয়েট বাড়ানো বা কমানোর জন্য কাজে লাগায় না। আমরা আগেই আলোচনা করেছি, এটা কাজে লাগে হচ্ছে স্ট্রাকচারাল পার্টে এবং ফাংশনাল পার্টে। সেই কারণে আমার ওয়েট বেশি, তার সাথে প্রোটিন খাবো কি খাবো না এইটা একদম সম্পর্কিতই নয়। উল্টে আমার বরঞ্চ সয়া প্রোটিন খাওয়া উচিত। তার কারণ হচ্ছে রিসার্চ বলছে যে সয়া প্রোটিনের মধ্যে কিছু জিনিস আছে যেটা আমার পরিতৃপ্তি সেইটা খুব তাড়াতাড়ি এনে দেয়। আপনি এটা নিজে ইউজ করলেও বুঝবেন যে এটা বেশ ফিলিং, আপনার পেট ভরা ভরা লাগে, এবং সেই কারণে যদি আমার মানে যে খাবারগুলো খেলে ক্যালোরি বাড়বে এবং ওয়েট বাড়বে সেগুলো থেকে সরে থাকতে হয়, তাহলে ওয়েট কন্ট্রোল করার জন্য সয়া প্রোটিন অত্যন্ত ভালো অপশান। বরঞ্চ আপনাকেই বেশি করে সয়া প্রোটিন খেতে হবে। আর একটা জিনিস যেটা আসে সেটা হচ্ছে যে হ্যাঁ এমনিতেই তো প্রচুর খাচ্ছি, ওজনও বেড়ে গেছে, আবার এটা খাবো কি না। একটা সহজ এক্সাম্পল দিই, যেটা আমরা এর আগে আলোচনা করেছি যে 9টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, তার মধ্যে একটা হচ্ছে লাইসিন। আপনি নিজে নেটে কমন ফুড সোর্স অফ লাইসিন, মানে কি কি খাবার থেকে লাইসিন আসে, একটা সার্চ মেরে দেখতে পারেন। প্রথম 12টা খাবার হচ্ছে এই, আমি নাম পড়ছি না, এর মধ্যে ক্যাটফিশ, বিফ, চিকেন, লেন্টিল স্প্রাউট। আমার মনে হয় এখানে চিকেন আর এখানে এগ আর এখানে পি, এটা ছাড়া কোনোটাই আমাদের চেনা খাবার না। আজুকি বিন আমি তো আগে নাম শুনিনি, পারমেসান চিজ কি খায় না মাথায় দেয় তাও জানি না, কিন্তু এইটুকুনি বুঝি যে আমি আজকে সারাদিনের মধ্যে চিকেন, এগ এবং পি এই 3টে জিনিস নাও খেয়ে থাকতে পারি, এবং যদি না খাই তাহলে আমি যা পরিমাণেই খাই বা না খাই এই লাইসিন বস্তুটি আমার শরীরে কিন্তু আসেনি। সুতরাং এরকমভাবে 9টা অ্যামিনো অ্যাসিডের সোর্স কী কী এবং তার মধ্যে থেকে কতটা করে খেলে আমার কতটা যাবে, এই রিস্কে না গিয়ে সকালবেলায় একটু নুন, লেবু, চিনি, জল বা আপনি যে ফর্মে খেতে চান সেই ফর্মে 1 স্কুপ 2 স্কুপ প্রোটিন পাউডার খেয়ে নেওয়া অনেক বুদ্ধিমানের এবং অনেক সহজ কাজ। প্রোটিন পাউডারটির কালারলেস, এর মধ্যে অ্যাডিশনাল কালার নেই, ফ্লেভারলেস, টেস্টলেস, এবং এটার বেনিফিট হচ্ছে আপনি আপনার পছন্দ মতো টেস্ট করে আপনি লস্যির সাথে মিশিয়ে লস্যি প্রোটিন শেক করে নিলেন, আপনি ছাতু শরবত করে নিলেন, আপনি রুটির সাথে দিয়ে করে খেয়ে ফেলতে পারেন। ইন এনি ফর্ম আপনি যে কোনো কিছুর সাথে মিশিয়ে এটা খেয়ে নিতে পারেন। আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রিজারভেটিভ কিছু নেই এবং যথেষ্ট রকম হিট রেজিস্ট্যান্ট। আপনি রুটি করে খেলেও কোনো অসুবিধা হবে না। আপনি শুধু একটা জিনিস মনে রাখবেন যে চা বা কফি এর মধ্যে দিয়ে খেলে খাওয়া যাবে না। ইনফ্যাক্ট চেষ্টারও কোনো দরকার নেই, তার কারণ মধ্যে চা কফিটাও চা কফি থাকবে না, প্রোটিন পাউডারটাও প্রোটিন পাউডার থাকবে না। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে স্যালমন ওমেগা 3। এটার মধ্যে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এবং এটা শুনলেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে বাবা আবার নতুন করে ফ্যাট তো শুনেছি খারাপ। সব ফ্যাট খারাপ নয়। ইনফ্যাক্ট 3 রকমের ফ্যাট হয়, বলা হয় ওমেগা 3। আমরা যেগুলো খাই ওমেগা 3, ওমেগা 6, ওমেগা 9, তার মধ্যে ওমেগা 6 এবং ওমেগা 9 সেগুলির ক্ষতিকারক দিক থাকতে পারে, কিন্তু ওমেগা 3কে বলা হয় অত্যাবশ্যকীয় ফ্যাট। এটা ছাড়া আমাদের শরীর সুস্থভাবে পারফর্ম করতে পারে না। এই ওমেগা 3টা আমাদের সেল মেমব্রেনের
মানে শরীর কোষের যে আস্তরণ সেটা বানাতে কাজে লাগে, নার্ভের লেয়ার করতে কাজে লাগে, আমাদের ব্রেন ফর্মেশনে কাজে লাগে। সেই কারণেই এটাকে এসেনশিয়াল অ্যামিনো ফ্যাটি অ্যাসিড বলা হয়। এটা পাওয়া যায় কোথা থেকে? এই ওমেগা 3 পাওয়া যায় হচ্ছে সমুদ্রের যে ঠান্ডা লেয়ার, কোল্ড ওয়াটার ফিশ বলা হয়, সেই ঠান্ডা জলে যে মাছগুলি থাকে, যেরকম স্যালমন, টুনা, ম্যাকরেল, হেরিং, কড, এই মাছের যে তেল, সেই তেল থেকে এই ওমেগা 3 পাওয়া যায়। পার্টিকুলারলি এইটার নাম স্যালমন ওমেগা 3, মানে স্যালমন মাছ থেকে তৈরি, বুঝতেই পারছেন। এবং এর আবার দুটো কনস্টিটিউয়েন্ট আছে, একটাকে বলা হয় ইপিএ, একটাকে বলা হয় ডিএইচএ। এর খুব বড় বড় নাম, আমরা সেগুলোতে যাব না, কিন্তু বেসিক্যালি আমার শরীরের কাজে লাগে হচ্ছে এই ইপিএ এবং ডিএইচএ। এরা কি করে এবং কেন জরুরি? দেখা গেছে যে আমাদের শরীরে এই যে ওমেগা 3 এবং ওমেগা 6 এর রেশিওটা 1:5-7 পর্যন্ত ভালো, এটা মানে এটা হওয়া উচিত। কিন্তু আমাদের খাদ্যাভ্যাস বদলে গেছে বলে এটা এখন 1:50-70 পৌঁছে গেছে। এবং সেই কারণে এই ব্যালেন্সটাকে ঠিক করার জন্য আমাদের আলাদা করে ওমেগা 3 খাওয়াটা বাড়াতে হবে। এইটাই হচ্ছে লজিক। কেন বাড়াতে হবে? তার কারণ হচ্ছে এই ওমেগা 6টা আমাদের শরীরের ইনফ্লেমেশনকে বাড়ায়, আর ওমেগা 3টা এই ইনফ্লেমেশনটাকে কমানোর চেষ্টা করে। এটা খুব সহজভাবে বোঝা যায়। ধরুন আমার বাড়িতে একটি বন্দুকধারী গার্ড আছে, সে যতক্ষণ গার্ড দিল ততক্ষণ অবধি সে ঠিকঠাক, কিন্তু তার যদি মাথা বিগড়ে যায় এবং সে সেই বন্দুক নিয়ে ডাকাতি করতে আসে, তখন সেইটা আমার পক্ষে ক্ষতিকারক। এটা বললাম এই কারণে, আমার শরীরে এই ওমেগা 6 যে ইনফ্লেমেশনটা করে বলছি, সেই ইনফ্লেমেশনটাও কিন্তু দরকার। শরীরের বিভিন্ন উন্ড হিলিং, প্রোটেকশান, তার জন্য ইনফ্লেমেশনটা দরকার। কিন্তু সেটা আনকন্ট্রোলড হয়ে গেলে তখন শরীরের পক্ষে খারাপ এবং বিভিন্ন ডিজেনারেটিভ ডিজিজ তৈরি করে। সেই কারণেই আমায় ওমেগা 3 বাড়িয়ে সেই ইনফ্লেমেশনটাকে কমানোর ব্যবস্থা করতে হয়। এবং কোথায় কোন কোন ক্ষেত্রে এগুলি উপকারী? না, যে যে রোগের ক্ষেত্রে ইনফ্লেমেশন হচ্ছে রুট কজ, যেমন ধরুন অ্যাজমা বেসিক্যালি আমাদের ফুসফুসের যে ছোট ছোট পার্ট অ্যালভিওলাই, তার ইনফ্লেমেশন। তো ন্যাচারালি ইনফ্লেমেশন কমলে সেটাও কমে। এবং বিভিন্ন রকম অ্যালার্জি, এটা দেখা গেছে যে 9 মাস ওমেগা 3 ইউজ করার পর ফুসফুসের ক্ষমতা 23% বেড়ে গেছে। ন্যাচারালি এটা অত্যন্ত উপকারী। ধরুন ইনফ্লেমেশন মানে আমাদের ধমনীতে যে লেয়ার পড়ে ব্লকেজ তৈরি হয়, সেটাও একটা ইনফ্লেমেশন। তাহলে এই মানে ধমনীর এই ব্লকেজ বন্ধ হওয়া আটকানোর ক্ষেত্রে এর একটা রোল আছে। নার্সেস হেলথ স্টাডি বলে 1,23,000 নার্সকে নিয়ে 23 বছর ধরে একটা স্টাডি হয়েছিল। তাতে দেখা গেছে যে ওমেগা 3 রেগুলার ইউজ হঠাৎ করে স্ট্রোক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা প্রায় 40% কমিয়ে দিতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে যে যাদের ট্রাইগ্লিসারাইড বেশি এবং সেটা কমাতে হবে, যাদের হার্ট ডিজিজ রিস্ক আছে, তাদের ক্ষেত্রে রেগুলার এই ইপিএ এবং ডিএইচএ এটা অত্যন্ত দরকার। এরা ব্লাডের মধ্যে যে প্লেটলেট থাকে, যেটা দলা পাকিয়ে গিয়ে ব্লকেজের বেসিক তৈরিটা হয়, সেই প্লেটলেটের জমাট বাঁধাটা কমায়, ব্লাড প্রেশার কমায়। আরেকটি অত্যন্ত ভালো দিক, এগুলো সবই ক্লিনিক্যাল স্টাডি, দেখা গেছে যে যখন হার্টে না, ধমনীতে যখন স্টেন্ট বসানো হয়, সেই জায়গাটাতেই আবার নতুন করে নাকি ব্লকেজ তৈরি হয়, এটাকে বলে রিস্টেনোসিস। তো ওমেগা 3 এই রিস্টেনোসিসটাকে আটকায়। আর একটা অত্যন্ত এর মেজর পার্ট হচ্ছে ব্রেন এবং মানসিক ব্যাপারগুলো। ওমেগা 3 ডেফিসিয়েন্সিতে ডিপ্রেশন বেশি হয় এবং ডিপ্রেশন আসে। একটা খুব কমন জিনিস এখন ঘরে ঘরে দেখা যায়, দেখবেন বলে মায়েরা বলে যে বাচ্চা সে 2 মিনিটের বেশি কোনো জিনিস নিয়ে থাকছে না, এই এটা ধরছে, ছেড়ে দিয়ে আরেকটা ধরছে, অত্যন্ত চঞ্চলমতি, যেটাকে ইংরেজিতে বলা হয় এডিডি, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বা অ্যাটেনশন ডেফিসিট হাইপারটেনসিভ ডিসঅর্ডার। এই ক্ষেত্রে ওমেগা 3 ভীষণ ভালো কাজ করে, পুওর মেমোরির ক্ষেত্রে কাজ করে। তো অনেক উপকারী দিক দেখলাম, অ্যাকচুয়ালি এটা বলে শেষ করা যাবে না। এটা দেখা গেছে একা ওমেগা 3 শরীরের 156 রকম মেটাবলিক বেনিফিট দেয়। এটা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। প্রেগন্যান্ট উইমেন, এটাও আমি যেটা বলছি সেটা ক্লিনিক্যাল স্টাডি, প্রি টার্ম ডেলিভারি মানে আমার যে সময় হওয়া তার আগে হয়ে যাওয়া, যেটা মোটেও অভিপ্রেত না,
এটাকে বলে প্রিটার্ম ডেলিভারি। এই প্রিটার্ম ডেলিভারি আটকাতে হেল্প করে। লো বার্থ ওয়েট বেবি হওয়ার একটা বড় কারণ নাকি মায়ের শরীরে ওমেগা 3 কম থাকা, এবং প্রি এক্ল্যাম্পসিয়া বলে একটা প্রবলেম হতে পারে রিগার্ডিং ডেলিভারি, সেইটাও এটা প্রিভেন্ট করতে হেল্প করে। দেখা গেছে যখন প্রেগন্যান্ট অবস্থায় মায়ের শরীরে যদি যথেষ্ট পরিমাণ ওমেগা 3 থাকে তাহলে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট অনেক বেশি হয়। একটা অস্ট্রেলিয়ান স্টাডি বলছে যে 84% মতো বেশি আইকিউ নিয়ে সেই বাচ্চাটি জন্মাতে পারে। সেই বাচ্চাটির নার্ভের সাথে মাসলের কোঅর্ডিনেশন যেটা হতে অনেক সময় লাগে সেটা অনেক তাড়াতাড়ি এবং ভালো হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে ওমেগা 3 রোল যেটা, যে ডায়াবেটিসে ন্যারো ব্লাড ভেসেলস বা ক্যাপিলারি এগুলোর অনেক ক্ষতি হয়, ওমেগা 3 সেটা আটকাতে হেল্প করে। সেই কারণে কিডনি ফেলিওর, গ্যাংগ্রিন এবং হার্ট ডিজিজ যেটা ডায়াবেটিসের ফলে দীর্ঘদিন থাকতে থাকতে হয় সেগুলো প্রিভেন্ট করতে হেল্প করে। এবং একটা জার্মান স্টাডিতে দেখা যাচ্ছে যে ওমেগা 3 ইনসুলিনের অ্যাকশন বা তার কার্যকারিতা বাড়ায়। নাও এত উপকার যে জিনিসটার থেকে সেটা আমরা আমাদের ফাউন্ডেশন সাপ্লিমেন্ট বলা হয়, যেটা একদম বেস। এটা প্রতিদিন লাঞ্চ মানে দুপুরবেলায় খাওয়ার পরে একটি করে খাওয়ার নিয়ম, একটি করে সফট জেল, সেটাতে ইপিএ এবং ডিএইচএ ছাড়াও ভিটামিন ই অ্যাড করা হয়েছে যাতে স্টোরেজের ফলে কোনো রকম মানে ওই লিপিডটা র্যানসিড না হয়ে যায়, যে ইপিএ যে ওমেগা 3টা আছে সেটা যাতে র্যানসিড না হয়ে যায়। দেখুন, যে জিনিসটি সাধারণ অবস্থায় প্রেগন্যান্সির সময় ইভেন মাতৃগর্ভে থাকাকালীন বাচ্চার দরকার, সেইটা কারা খাবেন এটা জিজ্ঞেস করার কোনো মানে হয় না। আমার মনে হয় যে কোনো জীবিত মানুষ খেতে পারেন, যদি না আপনার কোনো মেডিকেল কমপ্লিকেশন থাকে তাহলে সেটা ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন। তবে দুটো ব্রড গাইডলাইন হচ্ছে, যারা ব্লাড থিনার মানে রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন আলাদা করে তারা, এবং যাদের সামনে অপারেশন আছে তারা ওমেগা 3টা ইউজ করবেন না, তার কারণ ওমেগা 3 রক্ত তরল রাখতে সাহায্য করে। এবং নিউট্রিলাইটের ওমেগা 3 এগেইন ইট শুড বি বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স। বেস্ট অফ নেচারটা কি না, সমুদ্রের যে যে অঞ্চলগুলোতে কোনো পলিউশন হয় না, একদম মানে মোস্ট আনপলিউটেড এরিয়াস, সেইখানকার মাছ থেকে এরা এই ওমেগা 3টা তৈরি করে, 1 নম্বর। এবং সারা পৃথিবী জুড়ে ওমেগা ম্যানুফ্যাকচার করার বা মার্কেট করার ক্ষেত্রে একটা গাইডলাইন আছে, সেটাকে বলা হয় সিআরএন, সেন্টার ফর রেসপন্সিবল নিউট্রিশন। এদের একটা মনোগ্রাম আছে, ওই মনোগ্রামে যে মেথডগুলি বলা আছে সেইগুলি ফলো করে যে ওমেগা 3 হয় সেইগুলোকে সবথেকে ভালো কোয়ালিটির ওমেগা 3 বলে ধরা হয়। এবং নিউট্রিলাইট স্বেচ্ছায় সেই মনোগ্রাম ফলো করেই এই ওমেগা 3গুলো তৈরি করে। সো এত উপকারী জিনিস, বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স। দিনে একটি লাঞ্চের পরে, তাতে খরচ আসবে খুব বেশি হলে 18 থেকে 20 টাকা। তার বিনিময়ে আমি যা বেনিফিট পাবো তাতে আমার মনে হয় আমাদের সবারই অপশান হওয়া উচিত ওমেগা 3 আমাদের জীবনের প্রতিদিনের সঙ্গী হওয়া। এখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটার নাম কনসেন্ট্রেটেড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, মানে ফল এবং সবজির একটা কনসেন্ট্রেটেড ফর্ম। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রেকমেন্ডেশন হচ্ছে সারাদিনে 9টা সার্ভিং অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল আমাদের সুস্থ থাকার জন্য নাকি খেতেই হবে। এবারে আপনি ভাবুন কোন দিন আমরা সারাদিনে 9টা সার্ভিং খাওয়ার সময় বা সুযোগ পেয়েছিলাম বা খাওয়া হয়েছে, হয় না। বাট খুব ইজি অপশান হচ্ছে এইটা লাঞ্চের পরে এবং ডিনারের পরে একটা একটা করে খেয়ে নিলে আমার এই 9টা সার্ভিং অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলের যে উপকারটা সেটা পাওয়া হয়ে যাবে। কেন শুধু আলাদা করে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল? এর আগে আমরা যে আলোচনাটা করেছি যে ভিটামিন এবং মিনারেল ছাড়া, এটা মাথায় আসতেই পারে, দেখুন আমাদের ফাউন্ডেশন প্রোডাক্ট যেরকম প্রোটিন আছে সেরকম একটা মাল্টিভিটামিন মাল্টি মিনারেল আছে নিউট্রিলাইট ডেলি। নাও এই প্রশ্ন উঠতেই পারে যে আমি তো ভিটামিন মিনারেল পেয়ে গেলাম, তাহলে এইটা আর কেন খাবো? খাবো এই কারণেই যে 9বার শাকসবজি এবং ফলমূল খেলে সেখান থেকে ওই ফাইটোনিউট্রিয়েন্টের যে বেনিফিটগুলো পেতাম সেইটা পেতে গেলে আমার এইটা খেতে হবে। এটা দেখবেন, এটা বলা হয় এখন যে আপনি যখন খাচ্ছেন একটু খেয়াল করে দেখুন আপনি কটা রঙের খাবার খাচ্ছেন।
মানে এক একটা কালার নাকি এক এক রকমের পিগমেন্ট এবং সেটা একটা পার্টিকুলার টাইপের ফাইটোনিউট্রিয়েন্ট এবং সেটা একটা বিশেষ রকমের শারীরিক বেনিফিট দেয়। নাও আমার সারাদিনে হয়তো বেগুনি কোনো কিছু খাওয়া হলো না, বা কোনো সারাদিনে হয়তো লাল কোনো কিছু খাওয়া হলো না, সহজ অপশান হচ্ছে এই কনসেন্ট্রেটেড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। এইটার মধ্যে লাইকোপিন, লুটিন, কোয়েরসেটিন, এলাগিক অ্যাসিড, হেসপিরিডিন এবং ইসিজিসি, এটার পুরো নাম বিরাট বড়, এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট বা সামথিং, আমারও মনে থাকে না, এইরকম 6টা অত্যন্ত উপকারী ফাইটোনিউট্রিয়েন্ট দেওয়া আছে, যেটা খেতে গেলে আমাকে আপনাকে সারাদিনে একটা টমেটো, 1 কাপ কাঁচা পালং শাক, 5খানা আপেল, প্রায় 1.5 কাপ র্যাসবেরি, 3খানা ভ্যালেন্সিয়া অরেঞ্জ মানে অত্যন্ত হাইয়েস্ট কোয়ালিটির অরেঞ্জ, এবং 2টো বড় কাপ গ্রিন টি খেতে হতো। এই সব কিছু খেয়ে যে উপকারটা পেতাম সেইটা আমি এই কনসেন্ট্রেটেড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল থেকে পেয়ে যাচ্ছি। এবং এই যে ফাইটোনিউট্রিয়েন্টগুলো যেগুলোর নাম করলাম, এগুলো এই মুহূর্তে সবথেকে বেশি স্টাডি করা ফাইটোনিউট্রিয়েন্ট। এর প্রত্যেকটি ফাইটোনিউট্রিয়েন্ট দেখা গেছে আমাদের ডিজিজ প্রোটেকশন মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়, যেটা খুব সহজে আমরা বুঝতে পারি। দেখবেন যে আমাদের বৃষ্টিতে ভিজলে 2টো হাঁচি কাশি সর্দি হয়ে গেল, জ্বর হয়ে গেল, কিন্তু গাছ দিনের পর দিন জলে ভিজছে, রোদে পুড়ছে, পরিবেশের বিভিন্ন চেঞ্জ তারতম্য হচ্ছে, তার কিন্তু হাঁচি সর্দি কাশি হচ্ছে না। তাকে যে প্রোটেকশনটা দিচ্ছে সেগুলো বেসিক্যালি এই ফাইটোনিউট্রিয়েন্টগুলো। তো এইগুলো যদি আমার শরীরে আসে, আমাকেও এই প্রোটেকশনটা দিতে পারে। বিশেষ করে প্রতিটি ফাইটোনিউট্রিয়েন্টের কিছু কমন প্রপার্টি আছে, তার মধ্যে একটা হচ্ছে বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট, যে কথাটা এখন খুব শুনবেন, বলা হয় এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকলে নাকি আমাদের ক্যান্সার, হার্ট ডিজিজ, এরকম ডিজেনারেটিভ ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এবং এই সবকটি ফাইটোনিউট্রিয়েন্ট আমাদের কার্ডিওভাস্কুলার হেলথ মানে যেটা হার্টের ডিজিজ বলা হয় বেসিক্যালি, এই দুটো জিনিস প্রিভেন্ট করার পক্ষে অত্যন্ত ভালো। এছাড়া যেমন লাইকোপিন যেটা টমেটোর থেকে আসে, সেটা ছেলেদের বিশেষ করে প্রস্টেট রিলেটেড প্রবলেম এর ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে। এবং আমাদের যে ডিএনএ, সেই ডিএনএটাকে ঠিকঠাক রাখতে হেল্প করে। লুটিন বলে যে জিনিসটি আছে, সেটা আমাদের ধমনীর ওয়াল পুরু হয়ে যাওয়া আটকায় এবং সূর্যের আলোর যে ইউভিবি সেটার থেকে আমাদের প্রোটেক্ট করে। কোয়েরসেটিন বলে যেটা বেসিক্যালি ওই আপেল থেকে আসে, সেই কোয়েরসেটিন ওই ক্যান্সারের জন্য ভালো, হার্ট হেলথের জন্য ভালো। এছাড়া এর একটা ভীষণ ভালো গুণ হচ্ছে এই ভীষণ রকম অ্যান্টি অ্যালার্জি, মানে যাদের যে কোনো শ্বাস প্রশ্বাস ঘটিত প্রবলেম তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং ইউরিক অ্যাসিড কমাতে হেল্প করে। এবং এটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কোয়েরসেটিন এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন দেশে ফার্মাসিউটিক্যাল ড্রাগ হিসেবে বিক্রি হয় এবং বেশ ভালো পরিমাণে বিক্রি হয়। হেসপিরিডিন বলে যে জিনিসটি আছে, সেটা আমাদের সার্কুলেটরি সিস্টেমকে ভালো রাখতে হেল্প করে। এছাড়া 2টো পিকিউলিয়ার প্রবলেম দেখবেন, ভ্যারিকোজ ভেন বলা হয়, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেন, যেরকম বাসের কন্ডাক্টর বা যারা ল্যাবরেটরিতে কাজ করেন, তাদের পায়ের ভেইনগুলো ইনফ্লেমড হয়ে যায়। ওই ভ্যারিকোজ ভেন অপারেশন ছাড়া যায় না, ওটা প্রিভেন্ট করতে ভীষণ ভালো। এবং হ্যামারয়েডস মানে পাইলস, ফিস্চুলা, এই ধরনের রোগের ক্ষেত্রে হেসপিরিডিন ভীষণ ভালো কাজ করে। আর যেটা ইসিজিসি বললাম, সেটা দেখা গেছে যে 4টে মেজর ডিজিজ, ক্যান্সার, হার্ট ডিজিজ, ডায়াবেটিস এবং ফুসফুসের মানে লাংসের যে ডিজিজ, এই 4টে ডিজিজের ক্ষেত্রেই প্রিভেনশনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই এত বেনিফিট যেটা পেতে গেলে আমাকে আপনাকে যে খাবারগুলি খেতে হতো, যে হিসেবটা আমি দিয়েছিলাম, টমেটো, পালং শাক, আপেল, র্যাসবেরি পাওয়া যায় কিনা জানি না, যদি কস্টিং করেন দেখবেন ওগুলো আপনার বাজার থেকে কিনে খেতে, প্রথম কথা হচ্ছে আপনি পেস্টিসাইড ফ্রি একদম পিওর ফর্ম, যেটার মধ্যে কোনো ক্ষতিকারক কালার ফ্লেভার দেওয়া নেই, সেরকম পাবেন কিনা সন্দেহ। যদি পানও আপনার খরচ আসবে দেখবেন হিসেব করে মোটামুটি 400 টাকা। সেখানে আপনি এইটা পেতে পারেন, আপনার পার ডে 2টো খেতে খরচ লাগবে 60 টাকা। সুতরাং যারা এই প্রোটেকশন, এই বেনিফিট পেতে চান, তার ক্ষেত্রে কনসেন্ট্রেটেড ফ্রুট অ্যান্ড ভেজিটেবল অত্যন্ত ভালো অপশন। যে প্রোডাক্টে আসবো সেটার নাম হচ্ছে নিউট্রালাইট ফাইবার। তো ফাইবার কি না, এক কথায় ফাইবার হচ্ছে খাদ্যের সেই পোর্শনটা, সেই কার্বোহাইড্রেটগুলো যেগুলো আমাদের শরীর স্বাভাবিকভাবে হজম করতে পারে না।
এবং আমরা টেকনিক্যালি কিছু জানি বা না জানি, এইটা কিন্তু সবাই জানি যে ফাইবার খাবারে থাকা ভালো। এটা আমরা সবাই এখন জেনে গেছি যে ঢেকি চাটা চাল এমনি চালের থেকে ভালো, তার কারণ ঢেকি চাটা চালে ফাইবার আছে। তরকারি খেতে হয় কেন? তার কারণ তরকারিতে ফাইবার আছে। এবং আমরা ফাইবারের সাথে নর্মালি অ্যাসোসিয়েট করি এবং সেই কাজটি যেটা আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে করার জন্য বাথরুমে যাই। কিন্তু এখন বিজ্ঞান বলছে যে শুধুমাত্র সেইটাই না, প্রতিদিন 30 থেকে 32 গ্রাম ফাইবার শুধু রেগুলার বাওয়েল মুভমেন্ট না, বিভিন্ন মানে আমাদের ভালো থাকার জন্য, বিভিন্ন রোগ প্রতিরোধ করার জন্য ফাইবারটা অত্যন্ত জরুরি। নাও ফাইবার, নিউক্লিয়েট ফাইবারের বিশেষত্ব কি না, ফাইবার দেখা গেছে দু রকমের হয়, একটাকে বলে সলিউবল ফাইবার, একটা ইনসলিউবল ফাইবার। আমরা এতদিন পর্যন্ত যে ফাইবারগুলো জানতাম সেগুলো সবই ইনসলিউবল ফাইবার। সেরকম একটা ফাইবার আমি সঙ্গে নিয়েও এসেছি এবং নিউক্লিয়েটের ফাইবারও রয়েছে। আমরা একটা ছোট্ট জিনিস করে রাখি, তারপরে কথা বলার পর দেখে নেব যে ব্যাপারটা কি দাঁড়ালো। সেটা হচ্ছে আমরা একটাতে 1 চামচ ইনসলিউবল ফাইবার দিয়ে রাখলাম বা 2 চামচ। এটার অ্যাকচুয়াল ডোজ কত আমি জানি না, আর এটার ডোজ হচ্ছে, এটার মধ্যে একটা স্কুপ আছে, সেটাতে 4.5 গ্রাম মতো ওঠে। তো সেইটা একটা গ্লাসে আপনি যখন ডিনার করবেন তার আগে গ্লাসের জলে গুলে রাখতে পারেন। তারপরে কি হয় সেটা আমরা কথা বলতে বলতে পরে দেখে নেব। ইনসলিউবল ফাইবার মেকানিক্যাল, মানে মোটামুটি ওই গুঁতো দিয়ে নামানোর কাজটা করে। ধরুন আপনার ড্রেন আটকে গেছে, একটা বড় ব্রাশ দিয়ে জল দিয়ে ঠেলা মারলেন, ড্রেন খুলে গেল, এই কাজটি ইনসলিউবল ফাইবার করে। নাও সলিউবল ফাইবারের এটা ছাড়াও আরও অনেক গুণ আছে। যেরকম নিউট্রিলাইটের ফাইবার 3 রকমের সলিউবল ফাইবার ইউজ করা হয়। একটাকে বলা হয় রেজিস্ট্যান্ট মল্টোডেক্সট্রিন, একটাকে বলা হয় ইনিউলিন, এটা চিকরি বলে একটা গাছের রুট থেকে আসে, আর একটাকে বলে গুয়ার গাম। নাও এইগুলো শুধুমাত্র আমার বাওয়েল মুভমেন্টই না, যে বেনিফিটগুলো দেয় সেটা হচ্ছে ধরুন ইনিউলিন ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আমার খাবারে যেটা আছে বা আমি সাপ্লিমেন্ট থেকে যেটা নিচ্ছি সেটা অ্যাবজর্ব করতে হেল্প করে, এবং কোলেস্টেরল এবং সুগার লেভেলটাকে নামাতে হেল্প করে। স্টাডিতে দেখা গেছে 8 সপ্তাহ মানে 2 মাস ইউজ করার পর শুধু ইনিউলিন বাকি দুটো বাদ দিয়ে শুধু ইনিউলিন 2 মাস ইউজ করার পর ট্রাইগ্লিসারাইড 19% কমে গেছে। নাও গুয়ার গাম কি কাজ করে? গুয়ার গামও ইনিউলিনের মতো বিভিন্ন নিউট্রিয়েন্টসের অ্যাবজর্পশনে হেল্প করে, এবং গুয়ার গামের স্টাডিতে দেখা গেছে যে 10 গ্রাম করে গুয়ার গ্রাম ইউজ করার পর ছেলেদের 12% এবং মেয়েদের 15%-এর মধ্যে রিস্ক অফ ডেথ কমে গেছে। আর মল্টোডেক্সট্রিনও এই কাজটি করে। আমার খাবারে যে ফ্যাট এবং সুগার রয়েছে, ও কি করে জানেন তো, ওই সুগার এবং ফ্যাট মলিকুলগুলোর 3 পাশে লেগে যায়, লেগে তার মানে ভলিউমটা বাড়িয়ে দেয়, যেটা সহজে আর ব্লাডের মধ্যে ঢুকতে পারে না। এবং এই 3 জনই কালেকটিভলি আর একটা সাংঘাতিক কাজ করে, সেটা হচ্ছে আমাদের পেটে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া থাকে, কিছু ক্ষতি করে আর কিছু ভালো করে। এরা ওই ভালো করে যে ব্যাকটেরিয়াগুলো, সেগুলোর পপুলেশন বাড়াতে হেল্প করে। এদেরকে বলা হয় প্রিবায়োটিক। সেই কারণে এদেরকে বলা হয় প্রিবায়োটিক। ইন এফেক্ট যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে এক তো বেনিফিট হচ্ছে বাওয়েল মুভমেন্ট, 2 নম্বর বেনিফিট হচ্ছে আমি খাবারের নিউট্রিশন বেশি পাচ্ছি, 3 নম্বর বেনিফিট হচ্ছে যাদের কার্বোহাইড্রেট এবং সুগারের প্রবলেম আছে বা সেগুলোর থেকে দূরে থাকতে চান তাদের জন্য ভীষণ ভালো, এবং দীর্ঘদিন ইউজে ব্লাড লেভেলের ওই সুগার এবং কোলেস্টেরল পার্সেন্টেজটাও কমে, এবং আমার কোলনের হেলথ ভালো হয়। কোলন মানে আমাদের খাদ্যের মানে ডাইজেস্টিভ সিস্টেমের লাস্ট পার্টটা, তার কারণ এরা প্রিবায়োটিক ব্যাকটেরিয়ার পপুলেশনটা বাড়ায়। নাও এই যে প্রতিদিন 1 স্কুপ করে বললাম ডিনারের আগে জলে গুলে রাখলাম, খাওয়ার পরে সেটা খেয়ে নিলাম, দেখুন এইটা আমি নিয়ম হচ্ছে ওই 5-10 মিনিট রাখা। এইটা সলিউবল ফাইবার, যেটা নিউট্রিলাইটের ফাইবার থেকে পেয়েছি, এটা এই গুলে রেখেছিলাম। এটা দেখেই বুঝতে পারছেন যে এটা ট্রান্সপারেন্ট, একটা দুটো যা ডাস্ট সেটা আরেকটু রাখলেই চলে যাবে। এবং এটা একটু কেউ এসে ভলেন্টিয়ার কেউ এসে আমায় টেস্ট করে বলতে পারেন যে এটা টেস্ট কি, কেউ একটু আসবেন,
একটু বলবেন এটা খেয়ে জল ছাড়া অন্য কিছু মনে হচ্ছে কিনা? অলমোস্ট জল। এটা কালারলেস, টেস্টলেস এবং ফ্লেভারলেস, এবং যেহেতু পুরোপুরি জলে সলুবল সেহেতু এটা খাওয়ার সময় বোঝাই যাবে না যেটা কিছু আছে। আর এইটা দেখুন, এটা মোটামুটি চামচ নাড়াতে গেলে এটা কিরম ক্লপ ক্লপ করে আওয়াজ হচ্ছে। একটা ঘন থকথকে এবং কলয়েডাল এবং অস্বস্তিকর সলিউশন। এটা মানে খাওয়ার সময় কি ফিলিংসটা হয় সেটা আপনারাই জানেন। তো সলিউবল ইনসলিউবল ফাইবারের ডিফারেন্সটা দেখালাম। এইটা পার ডে 1 স্কুপ করে খেতে হয়, সেটা আসে 4.5 গ্রাম। এই 4.5 গ্রাম ডিনারের পর একবার করে, কারোর ইচ্ছা হলে বা যদি কারোর বেশি প্রবলেম থাকে কনস্টিপেশনের, তিনি 2বার করেও খেতে পারেন। শুধু একটা জিনিস মাথায় রাখবেন যে অ্যাজ বিকজ ইট ইজ সলিউবল ফাইবার, ইট রিকোয়ার্স ওয়াটার, মানে এর গুলতে জল লাগে, যে কোনো সলিউবল জিনিসের জল লাগে। সুতরাং যখন আমি এইটা খাবো তখন আমি যেন আমার যে পরিমাণ জলটা প্রতিদিন খাওয়া দরকার সেইটুকু অন্তত 4.5 লিটার 5 লিটার জল যেন খাই। এইটুকুনি মনে রাখার, ফাইবার সম্বন্ধে এইটুকুনি বল। তুমি খুব সুন্দরভাবে এটা বললে। হ্যাঁ, এবার আমি তোমাকে আরেকটা জাস্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরো, সেটাও তুমি অবশ্য তোমার বলার মধ্যে অলরেডি কভার করেছো, কিন্তু মানে অনেকটা অনেকটা বেশি বলা আছে সেখানে। কিন্তু ধরো যদি জাস্ট জিজ্ঞেস করি যে, কেউ জিজ্ঞেস করে বাজারেরটা না খেয়ে তোমাদেরটা কেন খাবো, হ্যাঁ, মানে নিউট্রিলাইটে কোন কোন পয়েন্টসগুলোকে তুমি একটু হাইলাইট করছো বেশি, একটু হ্যাঁ। এর সহজ উত্তর হচ্ছে ঠিক যে কারণে ছাপার শাড়ি না হয়ে বেনারসিতে বিয়ে হয়, ডিফারেন্স অফ কোয়ালিটি। তো সেখানে আমরা যে এর যে অর্গানিক ফার্মিং এবং সিড থেকে প্যাকেজিং অবধি পুরোটা নিজেদের, সেইটা হাইলাইট করতে পারি। এদের ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যেটা বাজারে কোনো কিছুতে থাকে না, সেটা হাইলাইট করতে পারি। সিনথেটিক এবং ন্যাচারাল, এইটা হাইলাইট করতে পারি। পেপার ম্যাগাজিন দেখিয়ে বলতে পারি যে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সবসময় বেস্টটা নেওয়া উচিত, এই জায়গাটায় কম্প্রোমাইজ, কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে নেই। তার একটা হচ্ছে শরীর স্বাস্থ্য। তো এটা যে ওয়ার্ল্ডের নাম্বার 1 এবং ইন্ডিয়ার এই মুহূর্তে নাম্বার 1 ইন হেলথ সাপ্লিমেন্ট, সেইটা হাইলাইট করতে পারি। ইনফ্যাক্ট আমাকে যে কারণে এটা ডিফারেন্ট, যে কারণে নিউট্রিলাইট সেইটা জেনে নিউট্রিলাইটের ফিচার্সগুলো, নিউট্রিলাইটের মানে গুণাগুণগুলো একটু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা নাটশেলে জানতে পারলাম যে আমরা কোন কোন পয়েন্টসগুলোর ওপরে হাইলাইট করব। আর একটা লাস্ট কোয়েশ্চেন তোমাকে করি, সেটা হচ্ছে যে ধরো এখন অনেকে নিউট্রিলাইট দিতে গেলে বলেন যে তারা নাকি অন্য, মানে আমরা যারা ডিস্ট্রিবিউটার, তারা ডিস্ট্রিবিউটার ছাড়াও নাকি অন্যান্য জায়গাতে নিউট্রিলাইট তারা পাচ্ছেন। হ্যাঁ, এবং ইনফ্যাক্ট আমরা তো নিউট্রিলাইটের যেটা আমরা দাম, সেই দামে তাদের দামের কথা যখন তারা বলি, তারা নাকি বলেন অন্য সোর্স থেকেও পাচ্ছেন, তারা নন ডিস্ট্রিবিউটার বা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন এবং দাম কমে পাচ্ছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে মানুষ স্বাভাবিকভাবে, কাস্টমারের একটা টেন্ডেন্সি থাকে যে আমি যেখানে একটু কমে পাবো আমি সেখানে যাব। হ্যাঁ, তো সেইটার অথেন্টিসিটি বা কি, এই ব্যাপারে তুমি কি বলো? এরকম কথা যদি বলে, আমি তো বলবো, কেউ যদি বলে যে এটা আমি কম দামে পাচ্ছি, আমি বলবো যে ঠিক সেই কারণেই আপনার ওইখানে যাওয়া উচিত না। মানে আমি নর্মালি বাজারে মাছ, যে মাছ 200 টাকায় পাই, হঠাৎ করে যদি 100 টাকায় সেই মাছ পাই, তাহলে মাথায় যে চিন্তাটা আসে, মানে দুশ্চিন্তাটা আসে, এখানেও সেই দুশ্চিন্তাটা আসা উচিত। প্লাস এইটা আমরা বলতেই পারি যে কোম্পানি তার ফার্মের মাটি পর্যন্ত অন্য কাউকে বানাতে দেয় না, তার সিড অন্য জায়গা থেকে কেনে না, প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট নিজে তৈরি করে এবং নিজে ম্যানুফ্যাকচার করে, নিজে বটল করে এবং নিজে মার্কেট করে, যাতে করে শরীর স্বাস্থ্যের ব্যাপার কোথাও এর মধ্যে কোনো ইমপিউরিটি বা কোনো প্রশ্নচিহ্ন যাতে ঢুকে না যায়, সেইটা এনশিওর করার জন্য যে কোম্পানি এত কিছু করছে, সেইটা অন্য জায়গা থেকে কেনা, এর বেসিক ফিলোসফিটাকেই ডিফিট করা। আমি অন্য যে কোনো প্রোডাক্ট কিনতে পারি, কিন্তু শরীর স্বাস্থ্যের প্রোডাক্ট আমার মনে হয় কম দামি প্রোডাক্ট, অরিজিনাল সোর্স থেকে অন্য জায়গা থেকে কেনা প্রোডাক্ট, আফটারঅল একটাই তো জীবন, এটা না করাই ভালো, এইটাই বলা। তার মানে যেটা তুমি বলার চেষ্টা করলে, মানে আমি যেটা বুঝলাম যে মানে তাতে অরিজিনাল না পাওয়ার সম্ভাবনাই, হ্যাঁ, মানে থাকছে, মানে না পাওয়ার সম্ভাবনা বলবো না, রাদার অরিজিনালটাই পাবো না আমরা। হ্যাঁ, কারণ এটা আমরা ডিস্ট্রিবিউটরদের থ্রু দিয়েই
মার্কেটিং হয়, কাজেই আমরা সেই রিস্কে যাব না কখনো, এটাই তুমি বলার চেষ্টা করলে। ঠিক আছে, হ্যাঁ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।